কোনটা কোনটা? হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আপনাদের লাস্ট ক্লাসের রেকর্ডিংটা খুব সম্ভবত কোনো কারণে রেকর্ড হয় নাই, অথবা ডিলেট হয়ে গেছে। তো আমি এই জন্য অন্য একটা ক্লাসের রেকর্ডিং দিতে চাইছিলাম, বাট তাও আপলোড দেই নাই। কারণ দিয়ে দিব সম্পূর্ণ, সমস্যা নেই, কিন্তু আজকে ওই বিষয়গুলো আবার একটু রিভিউ করে দেন আমরা আজকের ক্লাসের টপিকে আগাবো। কারণ আজকের ক্লাসের টপিকটা এমনিতে অনেক শর্ট, সো আমরা চাইলে দুইটা একসাথে কভার করতে পারবো, প্রবলেম হবে না। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে ফেলি, কারণ যেহেতু 1 ঘন্টা করে ক্লাস, এখন রোজার মধ্যে আবার 8টা থেকে নামাজ আছে, তো করে ফেলি। আচ্ছা, আমাদের মডিউলটা কই ওপেন হইলো? এই যে। আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসের টপিক ছিল পেন টুল অ্যান্ড শেপ টুল। ঠিক আছে, আমি একটু ফটোশপটা ওপেন করি অ্যান্ড পেন টুলের বিষয়টা আবার একটু রিভিউ করে দেই, তাহলে মনে হয় ভালো হবে। এটাতেই সবাই একটু মাইকটা অফ রাখেন। ওকে। পেন টুল পেন টুল দেখার জন্য ফার্স্টে যে কোনো সাইজের একটা আর্টবোর্ড আমরা নিয়ে নিই। ধরেন আমি ওয়েব প্ল্যাটফর্মে গিয়ে ওয়েব লার্জ একটা নিয়ে নিলাম, সমস্যা নেই। আচ্ছা, পেন টুলটা আমরা পাবো মূলত আমাদের লেফট সাইডে যে টুলবার আছে, টুলবার থেকে একটু নিচের দিকে আসলে আমরা পেন টুলের অপশনটা পাই। অ্যান্ড এর মধ্যে অনেকগুলো সাব টুল আছে, যেগুলো পেন টুলেরই পার্ট অথবা শেপ টুলের পার্ট। তো আমরা মূলত পেন টুলটা দিয়ে আগে শুরু করি। পেন টুল মূলত আপনি কোনো কিছু সিলেকশন, কোনো একটা কাস্টম শেপ ক্রিয়েট করা, এইসব কাজে আমরা বেশিরভাগ সময় বেশি ব্যবহার করি। ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে পেন টুল দিয়ে যদি আপনি কোনো সাবজেক্টকে সিলেক্ট করেন, তাহলে আপনি একদম পারফেক্ট ভাবে সিলেক্ট করতে পারবেন। এটা একটা প্লাস পয়েন্ট পেন টুলের। তো পেন টুল যখন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে যখনই আপনি আর্টবোর্ডের মধ্যে সিঙ্গেল একটা ক্লিক করবেন, দেখবেন ব্লু কালার একটা ডট তৈরি হয়েছে। এই ডটটাকে মূলত আমরা অ্যাঙ্কর পয়েন্ট বলি। অ্যান্ড দুইটা অ্যাঙ্কর পয়েন্টে যেই লাইনটা তৈরি হয়, এই লাইনটার নাম পাথ। প্রত্যেকটা শেপের মধ্যে মাল্টিপল পাথ থাকে। তো আমরা এখানে যেটা বলতে পারি, আমরা পেন টুলে একটা সিঙ্গেল ক্লিক করলে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট নেয়, পেন টুল মূলত অ্যাঙ্কর পয়েন্ট নেয়। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একটা পাথ হয়, অ্যান্ড মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্টে একটা শেপ ক্রিয়েট হয়। অ্যান্ড আপনি যদি লেয়ার থাম্বনেইলে যান, লেয়ার থাম্বনেইলে গেলে আপনি স্পষ্ট দেখতে পারবেন যে লেয়ার থাম্বনেইলের মধ্যে একটা চার কোণায় চারটা ডট আছে, এরকম একটা শেপ ক্রিয়েট হয়েছে, বা একটা আইকন ক্রিয়েট হয়েছে এক্সট্রা, যেটা শেপ লেয়ার বলি আমরা, বা শেপ বলি। ঠিক আছে, পেন টুলে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পরে সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্টের সময় আমরা যদি হালকা একটু ড্র্যাগ করি, দেখবেন এখানে একটা স্টিকের মতন চলে আসছে। এই স্টিকটাকে মূলত আমরা বলি কন্ট্রোল হ্যান্ডেল। এই স্টিকটাকে আমরা মূলত বলি কন্ট্রোল হ্যান্ডেল। অ্যান্ড এই কন্ট্রোল হ্যান্ডেলটার উপর ডিপেন্ড করে যে আপনার পেন টুলের কার্ভনেসটা কতটুকু হবে। আমরা যদি উপর থেকে কালারটা অফ করে দেই, কালারের বিষয়টাতে আমি আসতেছি। জাস্ট আমি যদি কালারটা অফ করে দিই, দেখা যাচ্ছে যে এখানে একটা একটা স্টিকের মতন আছে। তো আমি যদি আবার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিই, তখন দেখা যাবে যে এখানে একটা ওয়েভ তৈরি হয়েছে। এখন একটা সেকেন্ড, আমি ফ্যানটা ছাড়ি। আচ্ছা,
এই কন্ট্রোল হ্যান্ডেলের কাজটা মূলত হচ্ছে এই যে কার্ভটা আছে সেই কার্ভটাকে কন্ট্রোল করা। এখন আপনি যদি কন্ট্রোল প্রেস করে এই কন্ট্রোল হ্যান্ডেলের মধ্যে যদি আপনি ক্লিক করে একটু মুভমেন্টের চেষ্টা করেন, দেখবেন দুই পাশ থেকেই কার্ভটা চেঞ্জ হচ্ছে। এখন আপনি যদি অল প্রেস করে একটা পাশের কন্ট্রোল হ্যান্ডেলকে সিলেক্ট করে ধরে যদি ড্র্যাগ করেন, দেখা যাবে যে শুধুমাত্র একটা পাশের কার্ভটাই মডিফাই হচ্ছে বা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটা মূলত হচ্ছে এই কন্ট্রোল হ্যান্ডেলটা মূলত ডিপেন্ড করে আমাদের কার্ভটা কতটুক, কত বেশি হবে, কতটুকু লম্বা হবে বা কতটুকু ডিপ হবে, এটা ডিপেন্ড করে হচ্ছে এই কন্ট্রোল হ্যান্ডেলের উপর। তো আমি যে কন্ট্রোল হ্যান্ডেলেরটা যে কন্ট্রোল প্রেস করে যখন মুভ করছিলাম, তখন হচ্ছে কি দুইটা একসাথে মুভ হয়েছে। যখনই আমি অল প্রেস করে মুভমেন্ট করার ট্রাই করছি, তখনই কি হয়েছে, কন্ট্রোল হ্যান্ডেল দুইটা ব্রেক হয়ে গেছে। এন্ড এখন আমি যদি কন্ট্রোল প্রেস করে ধরেও যদি মুভ করি, তাহলে একটা একটাই মুভ হবে, দুইটা আর মুভ হবে না, দুইটা ব্রেক হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনি অল প্রেস করবেন না, ততক্ষণ পর্যন্ত এটা সেম থাকবে। এখন যদি কন্ট্রোল হ্যান্ডেল বাদ দিতে হয়, আপনি অল প্রেস করে ধরে অ্যাঙ্কর পয়েন্ট একটা সিঙ্গেল ক্লিক করেন, দেন দেখবেন আপনার কন্ট্রোল হ্যান্ডেলও চলে গেছে, দুই পাশে পেন টুলের কার্ভনেসটাও চলে গেছে। তো আমি যদি আবার অল প্রেস করে ধরে একটা ড্র্যাগ করি, এরকম একটা চলে আসলো। আগে অ্যাঙ্কর পয়েন্টে ধরে যদি ড্র্যাগ করি, এইবার আপনি কন্ট্রোল প্রেস করে ইয়া করলো, এটা আবার আগের মতন হয়ে গেছে। সবাই আশা করি বুঝতে পারছেন। এর পরবর্তীতে যেটা থাকে আর কি, পেন টুলের ক্ষেত্রে কালার দেওয়া। ধরেন আমি এখানের মধ্যে এখন একটা শেপ বানায় ফেলি, এটা আমার একটা শেপ, এটা একটা শেপ ক্রিয়েট হয়েছে, আগে শেপটা ডিলিট করে দিন। এটা একটা শেপ। এখন এখানে আপনি যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটাকে আমরা বলি হচ্ছে স্ট্রোক। এই লাইনটার নাম হচ্ছে স্ট্রোক। এখন এটা আপনি চেঞ্জ করবেন কিভাবে, কালার চেঞ্জ করবেন কিভাবে? আগে তো আমরা কি করছি, অল ডিলেট আর কন্ট্রোল ডিলেট দিয়ে কালারটা চেঞ্জ করে ফেলছি। তবে পেন টুলের ক্ষেত্রে যেহেতু এটা শেপ, আপনি এটাকে চাইলেও অল ডিলেট দিয়ে কালার দিতে পারবেন না। আপনার কালার দিতে হবে ঠিক উপরে, দেখবেন আপনার ফিল এবং স্ট্রোক দুইটা অপশন আছে। আপনি যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আউটলাইনটা হচ্ছে স্ট্রোক। এই স্ট্রোকটাকে আপনি চাইলে এখান থেকে 1px লেখা আছে যেখানে, এখান থেকে আপনি মোটা বা চিকন করতে পারবেন, বা এটা ডেপটাকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আর এটা দেখতে কেমন হবে, এটা কোন পজিশনে থাকবে, সেটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন পাশের অপশন থেকে। লাইক এটা ড্যাশ লাইন, এটা ডট লাইন, দেন হচ্ছে এখান থেকে আপনার এটা কি ভিতরের দিকে থাকবে না বাইরের দিকে থাকবে, এই বিষয়গুলো আপনি আগে থেকেই সেট করতে পারবেন। এটা হচ্ছে ক্যাপসের কাজটা হচ্ছে মূলত কর্নার গুলোকে রাউন্ডেড করা, বা যদি আপনি সিঙ্গেল লাইন টানেন, লাইনের ক্ষেত্রে এটা বেশি কাজ করে আর কি। কিছু হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট থেকে দূরে গিয়ে সেট হয়, কিছু হচ্ছে লাস্ট পয়েন্টটাকে হচ্ছে রাউন্ডেড করে দেয়। লাইক আমি যদি একটা এক্সাম্পলই দেখাই, আমি একটা পেন টুল দিয়ে একটা লাইন নিলাম। এখন এইটার কর্নারটা দেখবেন, আমি স্ট্রোকটা বাড়ায় দিলে, স্ট্রোকটা একটু বাড়ায় দিই, ধরেন আমি এটা স্ট্রোকটা বাড়ায় দিলাম, এটার কর্নারটা দেখেন, এটার কর্নারটা কি রাউন্ডেড, রাইট? এখন আমি যদি এইটার ক্যাপসটাকে যদি হচ্ছে শুরুটা দেই, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট বরাবর হচ্ছে ক্যাপসটা আছে। এন্ড পরেরটা যদি দেই, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট থেকে একটু দূরে গিয়ে ক্যাপসটা তৈরি হয়েছে। এরপরে যেটা হচ্ছে সেটা কর্নারটা বুঝাইতে গেলে আমার আবার এইটা ধরা উচিত। এইটা ধরার পরে আমি যদি পেন টুলে যাই, এন্ড এইখান থেকে কর্নারটা যদি সেট করি, আমি রাউন্ডেড দিলে কর্নারটা হালকা রাউন্ডেড হবে, আরো ইয়া দিলে কর্নারটা এরকম কাটা হয়ে যাবে। এগুলো ডিপেন্ড করে আপনার কোন ডিজাইনে কিভাবে আপনি ইউজ করবেন সেটার উপর, সব সময় সবকিছু লাগে না, খুবই রেয়ার কেস। আচ্ছা, পেন টুলকে আমরা মূলত, এটা যেটা দেখলাম এটা আমরা শেপে ইউজ করছি। লাইক আমরা যখন বানাইলাম তখন এটা একটা শেপ ক্রিয়েট হয়েছে। এন্ড অনেকেই দেখবেন যে পেন টুলের মধ্যে ফিল কালার এন্ড স্ট্রোক কালার অপশনটা নাই। কেন নাই? কারণ তাদেরটা হচ্ছে পাতের মুডে আছে। পাতের কাজটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড সিলেক্টের ক্ষেত্রে আমরা কাজে লাগাই। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমরা কাজে লাগাই, বা কোনো সাবজেক্টকে বা কোনো অবজেক্টকে সিলেক্ট করার জন্য আমরা কাজে লাগাই। এখন পাত সিলেক্ট করা অবস্থায় উপরে যদি পাত সিলেক্ট সিলেক্ট থাকে, এই অবস্থায় আমরা যদি হচ্ছে আমরা নিউ একটা লেয়ার নেই, এন্ড আমরা যদি এইখানের মধ্যে পেন টুল দিয়ে যে কোনো একটা সিলেকশন করি, দেন কন্ট্রোল এন্টার প্রেস করি, তাহলে দেখবেন ওই এরিয়াটা সিলেক্টেড হয়েছে। এন্ড ওই এরিয়াটার মধ্যে আমরা চাইলে কালার দিতে পারবো। ঠিক আছে, আমরা অল ডিলেট কন্ট্রোল ডিলিট দিয়ে কালার দিতে পারবো, এন্ড কন্ট্রোল ডি দিয়ে চাইলে ডিসিলেক্টও করতে পারি। অথবা হচ্ছে এইটাকে আবার হচ্ছে ইয়াতে আমরা যদি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্টও করি, এই এরিয়াটার মধ্যে আমরা এটাকে অ্যাঙ্কর পয়েন্ট তো ধরা যাচ্ছে না, যাই হোক ব্যাকে যাই।
এটাতে আমরা কন্ট্রোল এন্টার দিয়ে কালার সিলেক্ট করতে পারি। অ্যান্ড এই পাথটাকে ধরার জন্য মূলত আমরা এখান থেকে পাথ সিলেকশন টুলটা ব্যবহার করতে পারি, পেন টুল থেকে ঠিক এক স্টেপ নিচে। তো এটাকে ব্যবহার করতে পারি। এটা দিয়ে আমরা পাথটাকে মুভমেন্ট করতে পারবো। অ্যান্ড ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটার পয়েন্টের পজিশনগুলোকে চেঞ্জ করতে পারবো, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মডিফাই করতে পারবো। ঠিক আছে, বিভিন্ন কাস্টম শেপ ক্রিয়েটে আমাদের এটা হেল্প করে। এখন এই সব আমি ডিলিট করে দিই, এটা দরকার নাই। এখন পেন টুল দিয়ে ধরেন আপনি একটা শেপ ক্রিয়েট করছেন, এন্ড সিলেকশনের মধ্যে আমরা অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এই জিনিসগুলো হয়তো বা দেখছিলাম। ওই জিনিসগুলোর ক্ষেত্রে তাহলে ওই জিনিসগুলো আমরা ইয়াতে কিভাবে করব, শেপের মধ্যে কিভাবে করব? শেপের মধ্যে করার জন্য আপনি একটা শেপ ক্রিয়েট করছেন ফার্স্টে, দেন আপনি মুভ টুলে যাবেন, শেপটাকে ডিসিলেক্ট করে দিবেন। লেয়ার প্যানেল থেকে শেপটাকে সিলেক্ট করে পেন টুলে যাবেন, উপরে দেখবেন ঠিক এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ আছে, এইখান থেকে ক্লিক করলেই আপনি এই অপশনগুলো খুঁজে পাবেন, লাইক কম্বাইন শেপ, সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, ইন্টারসেক্ট ফ্রম শেপ, এগুলো আছে। তো আমি যদি হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ দেই, দেখেন এইখানের মধ্যে এই এরিয়াটা কি কাটা কাটা পড়ে গেল, তাই না? এখন আমরা যদি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল বা পাথ সিলেকশন টুল দিয়ে যদি এটাকে সিলেক্ট করতে যাই, অবশ্যই লেয়ার প্যানেল সিলেক্ট করে নিতে হবে। দেখা যাবে যে এইখানের মধ্যে এই শেপ এন্ড এই শেপ দুইটাই দেখা যাচ্ছে। এখন আপনি যদি এটাকে ধরে মুভমেন্ট করেন, দেখা যাবে যে সিঙ্গেল সিঙ্গেল মুভমেন্ট হচ্ছে, কারণ শেপের মধ্যে আপনি যখন ফটোশপের মধ্যে সাবস্ট্রাক্ট বা ইয়া করবেন, এখানে আলাদা একটা শেপ অলরেডি ক্রিয়েট হয়ে থাকবে, এন্ড ওইটার পজিশন আপনি মডিফাই করতে পারবেন, যেটা অতটা পারফেক্ট না। ইলাস্ট্রেটরে এই কাজগুলো একটু সুন্দর মতন করা যায়, ফটোশপে এই জিনিসগুলো একটু কষ্টকর। তো ধরে নেন এখানে আপনি এই সাবস্ট্রাক্টের অপশনটাকে আপনি চাইলে মডিফাই করতে পারবেন স্পেসটাকে। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের পেন টুলের ব্যাপার। এটা যদি আমরা ডিলিট করে দেই, এগুলো দরকার নাই, আমরা নিউ একটা লেয়ার নেই। এরপর আমাদের যেটা থাকে সেটা হচ্ছে কি ফ্রিডম পেন টুল। ফ্রিডম পেন টুলটা মূলত হচ্ছে কিছুটা লেসু টুলের মতন। ম্যাগনেটিক লেসু টুল দেখছিলাম না, ম্যাগনেটিক লেসু টুল, লেসু টুল এইটার মতন। যেমন হচ্ছে লেসু টুল, নিয়ে লেসু টুলের কাজটা হচ্ছে কি ক্লিক করে যেভাবে ইচ্ছা সেভাবে টান দেন, আপনার সিলেক্ট হচ্ছে। ম্যাগনেটিকটা কি হচ্ছে, দুইটা কালারের মাঝখানে যে সেপারেট একটা লেয়ার ক্রিয়েট হয় বা দুইটা একটা বর্ডার ক্রিয়েট হয়, ও হচ্ছে বর্ডারটাকে সিলেক্ট করে যায়। তো ফ্রিডম পেন টুলের কাজটা সেম সেম। আপনি যদি হচ্ছে ক্লিক করে যদি ড্র্যাগ করেন, দেখবেন এটা নিজের মতন করে একটা কাস্টম এরিয়া ক্রিয়েট করতেছে। আপনি হাতে হাতে ক্রিয়েট করতে পারবেন। বাট আপনি যদি কোনো ইমেজ আনেন, আমি একটা ইমেজ নিয়ে আসি, ধরেন আমি এই ইমেজটাই আনি। এই ইমেজটার মধ্যে হোয়াইট কালার আছে, ব্ল্যাক কালার আছে। তো আমরা যদি ফ্রিডম পেন টুল সিলেক্ট করে ঠিক উপরে ম্যাগনেটিক অপশনে ক্লিক করে দেই, তখন জুম করলে দেখা যাবে, আমরা ক্লিক করে যদি জাস্ট হাঁটায় নিয়ে যাই, তাহলে এ কি করতেছে, এটাকে বর্ডার ওয়াইজ সিলেক্ট করতেছে অটোমেটেড। আমার কিন্তু কোনো জায়গায় ক্লিক করার প্রয়োজন পড়তেছে না, সে কিন্তু নিজে সুন্দর মতন কিন্তু সিলেক্ট করে ফেললো, তাই না? তবে এখানেও কিছু ইরর আছে, হয়তোবা আমরা পেন টুল দিয়ে করলে এর থেকে বেটার করতে পারতাম। ওকে, এরপরে যে অপশনটা সেটা হচ্ছে কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুলের কাজ হচ্ছে আপনি একটা শেপ নিছেন, এই শেপটাকে মডিফাই করা। শেপের কর্নারগুলোকে আপনি চাইলে মডিফাই করতে পারবেন যে কোনো ওয়েতে। এটা কি কোনো কারণে ডিসিলেক্ট হয়ে গেল কি না? পাতের মধ্যে ধরে যদি আপনি যদি ড্র্যাগ করেন, দেখা যাবে যে হচ্ছে এটা আপনি যে কোনো শেপে কনভার্ট করতে পারবেন বা যে কোনো পজিশনে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এগুলো কাস্টম শেপ লোগো বা হচ্ছে টেক লোগোতে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ধরে নিলাম আপনি হচ্ছে ফ্রিডম পেন টুলও অ্যান্ড কার্ভেচার পেন টুলও ক্লিয়ার হয়েছে। এইবার বিষয়টা আসতেছে অ্যাঙ্কর পয়েন্ট টুলে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজটা হচ্ছে আপনি যতগুলো শেপ নিছেন, আপনি চাইলে এইখানে ভিতরে অ্যাঙ্কর পয়েন্ট প্লাস করতে পারবেন বা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড অ্যাড করতে পারবেন যে কোনো জায়গায়, যে কোনো শেপের মধ্যে যে কোনো জায়গায়, যে কোনো পাতে আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন। অ্যান্ড ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে আপনি অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট করতে পারবেন। আপনি যতবারই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, দিন শেষেও একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট হইতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে পেন টুলের কাজ। ওকে, আশা করি এটাও বুঝতে পারছেন। এটা ডিলিট করে দিই।
এরপরে আমাদের যে অপশনটা থাকে কনভার্ট পয়েন্ট টুল, এটা দেখানোর জন্য আমরা চলে যাব শেপ টুলে, রেক্টেঙ্গুলার শেপ টুল। আপনাদের সিলেকশন টুলের কথা হয়তো বা মনে আছে। সিলেকশন টুলে কি হইতো, আমরা যদি শিফট প্রেস না করতাম তাইলে হচ্ছে সে নিজের ইচ্ছা মতন নিত, কিন্তু শিফট প্রেস করলে সে পারফেক্ট ভাবে সিলেক্ট হইতো, তাই না? তার নিউ সিলেকশনে যাই, শিফট প্রেস করলে সে পারফেক্ট ভাবে একটা রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করতো বা রেক্টেঙ্গুলার সিলেকশন তৈরি করতো। শেপের ক্ষেত্রেও সেম, আপনি যখন একটা শেপ নিবেন সে নিজের ইচ্ছা মতন সাইজ নিচ্ছে, বাট শিফট ক্লিক করলে এটা এক্স্যাক্ট রেক্টেঙ্গুলার হয়ে যাবে। অ্যান্ড কনভার্ট পয়েন্ট টুলের কাজটা হচ্ছে এইখানে যেরকম কোনো কন্ট্রোল হ্যান্ডেল নাই, অ্যাঙ্কর পয়েন্টেরটা একদম শার্প হয়ে আছে। কনভার্ট পয়েন্ট টুলের কাজ হচ্ছে যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট থেকে আপনার এরকম কন্ট্রোল হ্যান্ডেল তৈরি করা অথবা একটা কনভার্ট পয়েন্ট তৈরি করা। এগুলো আমাদের হেল্প করে মূলত হচ্ছে কাস্টমাইজ লোগো বা বিভিন্ন কাস্টমাইজ শেপ ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের বেশি হেল্প করে। ঠিক আছে, আমাদের এই জিনিসটা একটু বেশি হেল্প করে। ওকে, এখন রেক্টেঙ্গুলার টুলের পরে, রেক্টেঙ্গুলার টুলেও কিন্তু সেম আপনার হচ্ছে এই যে সাবস্ট্রাক্ট, অ্যাড টু সিলেকশন সবকিছু আছে এখানে। প্রসেসিংটা সেম, আমি পেন টুলে যেভাবে দেখাইলাম, ফার্স্টে ডিসিলেক্ট করবেন, দেন লেয়ার লেয়ার প্যানেল থেকে লেয়ার প্যানেল থেকে আপনি হচ্ছে রেক্টেঙ্গুলারটাকে সিলেক্ট করবেন, দেন আপনি যা করার করবেন, ওইটা পেন টুলের মতনই। এরপর আমাদের আসতেছে ইলিপ টুল, স্বাভাবিক সেম। ইলিপ টুলের কাজ হচ্ছে রাউন্ড শেপ ক্রিয়েট করবে, শিপ প্রেস করলে এক্সাক্ট হবে, শিপ প্রেস না করলে এটা নিজের ইচ্ছা মতন শেপ নিবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এন্ড উপর থেকে আমরা ফিল কালারটা যদি দিয়ে দেই, যে কোনো কালার দেওয়া যাবে। ফিল কালার চেঞ্জ করতে হলে আপনি হচ্ছে এই ডবল এই কালারফুল শেপটাতে ক্লিক করলে এখানে কালার বক্স আসবে, এন্ড আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এরপর আমাদের থাকে হচ্ছে ট্রায়াঙ্গেল টুল। ট্রায়াঙ্গেল টুলের কাজ হচ্ছে, এটা তো স্বাভাবিক, একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করবে। এখন ট্রায়াঙ্গেল যদি আপনার আরেকটু বেশি অ্যাঙ্গেলে লাগে, আপনি সিঙ্গেল ক্লিক করেন, আপনি কর্নার রেডিয়াসটা বাড়াতে কমাতে পারবেন, এই কর্নারটা রাউন্ডেড হবে, দেখলে বুঝতে পারবেন যে এইটা হচ্ছে একটু কর্নারটা রাউন্ডেড হয়েছে, রাইট? কর্নারটা একটু রাউন্ডেড হয়েছে। এই হচ্ছে গিয়ে বিষয়। দেন আমাদের যেটা থাকে পলিগনাল টুল, পলিগনাল টুলও সেম, শিফট প্রেস করে ধরলে এটা ইয়া হবে, শেপ টুল ইউজ করলে এটা হচ্ছে কি, সরি শিফট প্রেস করে ধরলে এটা হচ্ছে এক্সাক্ট সেম সেম একটা শেপ আসলো, বাট আপনি যদি হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করেন, এখানের মধ্যে আপনি রেডিয়াস, নাম্বার, কর্নার সব চেক চেক করতে পারবেন। ধরেন আমি এখান থেকে আমি 8টা কর্নার দিলাম, 8টা কর্নার দেওয়ার পরে আমি ওকে দিলাম। এখন দেখেন এখানে 8টা কর্নার দিয়ে একটা পলিগনাল টুল তৈরি হয়েছে। ঠিক আছে, স্টার হচ্ছে গিয়ে সেম, সোজা কথা সবকিছু এ টু জেড এক্সাক্ট সেম সেম, কোনো পার্থক্য নাই। এন্ড এটা মনে হয় অ্যাড টু সিলেকশন হয়ে গেল নাকি, দুইটা কি একই লেয়ারে মনে হয় পড়ে গেছে। আচ্ছা যাক, সমস্যা নেই। আমরা যদি হচ্ছে এখানে এখন একটা নেই, এই হচ্ছে শেপ টুল, স্টার টুল। তারপর লাইন টুল, লাইন টুলটা আমাদের তেমন একটা কাজে আসে না, কারণ লাইন টুলের কাজটা আমরা পেন টুল দিয়ে করতে পারি। সো পেন টুল দিয়ে যেই কাজটা আমরা করতে পারি, শুধু শুধু এক্সট্রা একটা টুল ব্যবহার দরকার না। আর দেখলে দেখা যাবে যে এটা একটা রেক্টেঙ্গুলার টুলকেই একদম একসাথে লাগাই দিয়ে হচ্ছে সে একটা লাইন টুলের মতন ক্রিয়েট করছে, লাইন টুলটা আমাদের অতটা দরকার নাই। এরপর আমাদের থাকে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলের কাজটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের শেপ এখানে সেট আপ করতে পারবেন, অ্যান্ড ব্রাশ টুলের মতন আপনি এখানে শেপ ইম্পোর্টও করতে পারবেন। ঠিক উপরে দেখবেন একটা আইকন আছে, আর এরকম একটা বক্স থাকবে, এইখানের মধ্যে অনেকগুলো অলরেডি দেয়া আছে। তারপর আপনি যদি ইম্পোর্ট করতে হয় সেটিংসে ক্লিক করবেন, ইম্পোর্ট শেপে ক্লিক করবেন, আপনি ডাউনলোড করা শেপটা সিলেক্ট করে দিবেন, দেন ওটা লোড হয়ে যাবে। ঠিক আছে, এক্সাক্ট ব্রাশের মতন। অ্যান্ড ব্রাশ আমরা যেভাবে ডাউনলোড করছি, আমরা এটাও সেম সেম ওয়েতেই ডাউনলোড করতে পারি, কোনো প্রবলেম নাই। আচ্ছা, শেপ আর সিলেকশনের মধ্যে পার্থক্যটা কি? শেপ আর সিলেকশনের মধ্যে পার্থক্য হচ্ছে সিলেকশনের কাজ হচ্ছে শুধু সিলেক্ট করা, আর শেপের কাজটা হচ্ছে এটা ভেক্টর রিলেটেড গ্রাফিক্সের মধ্যে পড়া যায়। সিলেকশন টুল দিয়ে আপনি লেয়ার নিয়ে শুধু একটা স্পেসিফিক এরিয়া সিলেক্ট করবেন, আর শেপ নিজেই একটা লেয়ার। ওকে, শেপ নিজেই একটা লেয়ার। অ্যান্ড এই শেপ টুল দিয়ে আপনি কাস্টমাইজ লোগো বা হচ্ছে ব্র্যান্ড কিট ফটোশপ দিয়েও ক্রিয়েট করতে পারবেন। ইলাস্ট্রেটরে হচ্ছে সিলেকশন টুলই নাই।
কিন্তু ফটোশপের মধ্যে আপনি মূলত হচ্ছে ব্র্যান্ড কিট বা বিভিন্ন লোগো ক্রিয়েটের ক্ষেত্রে আপনি হচ্ছে শেপ টুলটাকে ব্যবহার করতে পারবেন, কারণ এটা হচ্ছে এডিটেবল। এটাকে আপনি চাইলেই, এখন ধরেন আমি শেপটা নিলাম, এই শেপটা স্টার শেপটা আছে, এখন আমার চেঞ্জ করতে হবে, আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, আমি এটা অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এটাকে আমি একটু হালকা পাতলা মডিফাই করে ফেললাম, আমার যতটুকু দরকার, আমি এটাকে একটু মডিফাই করার চেষ্টা করলাম। কিন্তু সিলেকশন টুল আপনি কিভাবে মডিফাই করবেন? অপশন নাই। তো সিলেকশন টুলের কাজটা মূলত আমরা ইউজ করি ইমেজ রিটাচ, তারপরে কোন একটা এরিয়ার কালার ব্রাইটনেস চেঞ্জ করা, এগুলার ক্ষেত্রে। আর ওইটা এডিটেবল না। তবে আপনার শেপ টুলগুলো অ্যান্ড পেন টুলের ইয়াগুলো যতগুলাতে অ্যাঙ্কর পয়েন্ট আছে সবগুলো হচ্ছে এডিটেবল থাকে। আশা করি ক্লিয়ার হয়েছেন। সো আমি এগুলো সব ডিলিট করে দিই। নিউ একটা লেয়ার নেই। আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসের টপিক কিন্তু এতটুকুই ছিল। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গিয়ে টাইপ টুল। টাইপ টুলের টপিকটা অনেক শর্ট, বেশি একটা বড় না। আমরা হচ্ছে টাইপ টুলে যদি যাই, আমরা টি এর মতন একটা ক্যাপিটালের টি একটা আইকন পাবো, সেটা হচ্ছে আমাদের টাইপ টুল। ফার্স্টে আমরা পাবো হচ্ছে হরিজন্টাল টাইপ টুল। এটার কাজটা হচ্ছে আপনি যখন সিঙ্গেল ক্লিক করবেন, আপনি দেখবেন লেয়ার প্যানেলে অটোমেটেড নিউ একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে টাইপ টুলের। অ্যান্ড এইখানের মধ্যে আপনি যাই লিখবেন সেটাই লেখা যাবে। এখন কথা হচ্ছে এটা কালারটা এরকম আসলো কেন? কালারটা হোয়াইট ছিল এই জন্য। আমরা যদি কালারটা ব্ল্যাক করে দেই তাহলে হচ্ছে আপনি কালারটা দেখতে পারবেন। নেন, কালারটা এখন দেখা যাবে। ঠিক আছে। টাইপ টুলের মধ্যে নর্মাল বিষয় আমরা যেভাবে লিখি কম্পিউটারে, সেম সিস্টেম, কোনো পার্থক্য নাই। এখন কিছু কন্ট্রোলের ব্যাপার থাকে, সেটার জন্য আপনার চলে আসতে হবে হচ্ছে ইয়াতে। ওরে ভাই রে, মশার ইয়াতে তো গন্ধে। ভাইয়া ব্যাট ব্যাট নিয়ে বসেন। হ্যাঁ ব্যাট নিয়ে বসেন। ভাইয়া, ওই যে মর্টিন যে ইয়া আছে না, গুড নাইট বলে না, ওইটা জি। লাগাইছি। ওইটা লাগানোর পরে আমার কথা বলতেই কষ্ট হইতেছে। ও, কথা কেমন যেন ধোঁয়ার আটকা যেতেছে, এরকম লাগতেছে। ওইটার গন্ধটা কেমন যেন সহ্য করতে পারি না, কারণ কিছু করারও নেই। আচ্ছা, এইখানের মধ্যে টাইপ টুলটাকে কন্ট্রোল করার জন্য আপনার আসতে হবে রাইট সাইডের প্রপার্টিস প্যানেলে। প্রপার্টিস প্যানেলে আসলে আপনি দেখতে পাবেন হচ্ছে এইখানের মধ্যে ক্যারেক্টার নামে একটা অপশন আছে, আর নিচে দুইটা বক্স। এই বক্সের সাইডে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে আপনি মূলত আপনার পিসিতে থাকা বা ল্যাপটপে ইনস্টল করা যতগুলো ফন্ট আছে সব আপনি দেখতে পাবেন। And এখান থেকে আপনি একটা একটা করে ফন্ট চেঞ্জ করতে পারবেন। ধরে নেন আমি এখান থেকে ইন্টারটা দিলাম। এখন এটা দেওয়ার পরে, এন্টার দেওয়ার পরে ঠিক নিচে যে বক্সটা আছে, নিচের বক্সের কাজ কি? উপরটাতে তো আমরা ফন্ট চেঞ্জ করলাম, নিচের কাজটা হচ্ছে গিয়ে ফন্টের ক্যারেক্টার চেঞ্জ করা। ক্যারেক্টার মিন্স কোন ফন্টটা চিকন হবে, মোটা হবে, কি ধরনের ব্যবহার করবেন সেরকম। এখন এগুলা ডিপেন্ড করে, সব ফন্টের মধ্যে এরকম ফন্ট ফ্যামিলি থাকে না। কিছু কিছু সিঙ্গেল ফন্ট ফ্যামিলির হয়, কিছু কিছু হচ্ছে মাল্টিপল ফ্যামিলি থাকে। তো এখান থেকে আপনি মাল্টিপল স্টাইল ইয়ে করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। লাইক থিন, লাইট, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড। যদি আমি বোল্ড দেই, এটা দেখেন বোল্ড হয়ে যাইতেছে। ওকে। এর পরের যে অপশনটা থাকে, আমাদের যে ফন্টের বর্তমানে যে সাইজটা আছে, এই সাইজটা যদি আমাদের বড় ছোট করা লাগে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে যে ক্যাপিটাল দুইটা টি আছে, একটা ছোট একটা বড়, এইটাতে যদি আমরা হচ্ছে স্ক্রোল আপ করি তাহলে এটা হচ্ছে বাড়তে থাকবে। স্ক্রোল ডাউন করলে এটা কমতে থাকে। আপনি চাইলে এখানে কাস্টম কিছু আগে থেকে দেয়া আছে প্রিসেট, সেগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সবসময় তো আর এক্সাক্ট সাইজ লাগে না, আমাদের একটু বড় ছোট করতে হয়। এই জন্য হচ্ছে স্ক্রোল মাউসের যে হুইলটা আছে এটা সামনের দিকে নিলে আপনার হচ্ছে এটা বড় হবে, ফন্টটা বড় হবে, আর পেছনে নিলে হচ্ছে এটা ছোট হবে। এখন আমি এটাতে আহ, সব কন্ট্রোল সি দিয়ে, শিফট এন্টার দিয়ে, সরি শিফট এন্টার দিয়ে নিচে লাইনে যাব, কন্ট্রোল ভি দিব। এখানে দুইটা লাইন ক্রিয়েট হলো না? আমি নিচে লাইনে গেছি শিফট এন্টার দিয়ে। ওকে। তো এখন এইখানের মধ্যে পাশে দেখবেন দুইটা এ সিম্বল আছে, পাশে একটা অ্যারো এন্ড দুইটা এ একটা একটার উপরে লেখা। এটা হচ্ছে মূলত দুইটা লাইনের গ্যাপটাকে সিলেক্ট করে। আপনি যদি এখানে গ্যাপটাকে যদি ইয়া করেন, বাড়ায় দেন, দেখবেন গ্যাপটা কি বাড়তেছে, লাইনের গ্যাপটা বাড়তেছে। আপনি যদি এটাকে কমায় দেন, লাইনের গ্যাপটাও কমে যাবে। আমরা একদম কমাইতে কমাইতে এটা উপরেও নিয়ে যেতে পারবো, সমস্যা হবে না, একদম উপরে চলে যাবে। আমরা এটা 100 দিয়ে রাখি,
বা এখান থেকে আমরা অটো দিয়ে রাখি, অটো দিয়ে দিলে একদম এক্সাক্টটা থাকবে। এরপরে আমাদের যেটা থাকে, এই যে আমাদের প্রত্যেকটা অ্যালফাবেট স্পেসিফিক, এটার মাঝখানে একটা নির্দিষ্ট গ্যাপ আছে। এই গ্যাপটাকে আপনি মডিফাই করতে পারবেন হচ্ছে নিচে VA লেখা যে টেক্সটটা আছে বা আইকনটা আছে সেটাতে। আপনি এখানে যদি স্ক্রোল আপ করেন, টেক্সটের মাঝখানে গ্যাপটা বাইরে যাবে। আর আপনি চাইলে মাইনাস ফিগারে নিয়ে গিয়ে একটার সাথে একটা টেক্সট লাগাও ফেলতে পারবেন। তো আমরা এটা হচ্ছে জিরোতেই রাখি, যেটা রেগুলার থাকে। এখন এইখানের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, আমাদের প্রথমটা কি, এইচটা ক্যাপিটাল লেটার, পরের গুলো কি সব স্মল লেটারে আছে। তো এখন এই ক্যাপিটাল ক্যারেক্টার স্মল ক্যারেক্টারটারে যদি আমার সবগুলোকে ক্যাপিটাল করতে হয়, সেটার জন্য নিচে টাইপ অপশনে দেখবেন দুইটা ক্যাপিটাল টি আইকন আছে, এটার নাম হচ্ছে অল ক্যাপস। অল ক্যাপসে ক্লিক করলেই সবগুলো ক্যাপিটাল লেটারের ফন্ট হয়ে যাবে। ঠিক আছে। এন্ড আপনি যদি কোনোটাকে যদি সিলেক্ট করে দেন, কোনো এরিয়া, এন্ড পাশেরটাতে সিলেক্ট করেন, সেটা হচ্ছে স্মল ক্যাপস হয়ে যাবে। এটা আপনার অল ক্যাপিটালই হবে কিন্তু নিচে চলে আসবে। এন্ড এর পরেরটা দিলে উপরে উঠে যাবে, নিচে আসবে। এই হচ্ছে কিছু সিস্টেম আমাদের। ঠিক আছে, কিছু কিছু সিস্টেম যেগুলো আমাদের মাঝে মধ্যে কাজে লাগে। সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে অল ক্যাপস, এছাড়া বাকিগুলো তেমন একটা কাজের না, বিশেষ কোনো কাজের না। ঠিক আছে, এ দুটো কি সবাই বুঝতে পারছেন? এই গেল হচ্ছে আমাদের টাইপ টুলের বিষয়। আমাদের প্যারাগ্রাফ প্যানেলটা একটু বোঝা উচিত। প্যারাগ্রাফ প্যানেলটা হচ্ছে আপনি যখন অনেকগুলো টেক্সট নিয়ে কাজ করবেন, ধরেন আপনি একটা জিনিস আছে টাইপ টুলের মধ্যে, আপনি টাইপ টুল সিলেক্ট করে সিঙ্গেল ক্লিক করে একটা ড্র্যাগ করে একটা এরিয়া সিলেক্ট করে ফেলবেন। এখানের মধ্যে দেখবেন একটা এরিয়ার মধ্যে টেক্সট বসে পড়ছে। এখন আপনি যদি ফন্ট ছোট বড় করেন, লেখাটা ওইটুকু এরিয়ার মধ্যেই থাকবে, এর বাইরে আসবে না। এখন এতটুকু আমরা করি কখন, ধরেন কোন আমরা বুক ডিজাইন করতেছি বা কোন একটা স্মল এরিয়াতে আমরা লিখতেছি, ওই মোমেন্টে আমরা একটা এরিয়া সেট করে নিই, দেন আমরা হচ্ছে লিখি। এতে আমাদের ডিজাইনের মধ্যেকার লেখাটা বাইরে যায় না বা একটু ডিস্টার্ব কম করে। তো এরপর এটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ প্যানেলের কাজটা হচ্ছে কি, আপনি চাইলে প্যারাগ্রাফটাকে সেন্টার অ্যালাইন করতে পারেন, রাইট অ্যালাইন করতে পারেন, লেফট অ্যালাইন করতে পারেন। আপনাদের বুঝার স্বার্থে আমি ধরেন আরেকটু লাইন বাড়ায় দিই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। এখন আমি যদি লেফটে দেই, লেফট সাইডে, সরি রাইট সাইডে দিয়ে গেল, রাইটে দিলে লেফট, দিলে লেফট, সেন্টার দিলে সেন্টার, এইভাবে আপনি ইয়া করতে পারবেন। এখন এইটার কাজটা কি, এটার কাজটা হচ্ছে আপনার লাইনের লাস্ট লাইনটা হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আমরা যদি এইভাবে নেই, খেয়াল করে দেখবেন লাস্ট লাইনটা কি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এটা দিলে লাস্ট লাইনটা থাকবে সেন্টারে, এন্ড এটা দিলে হচ্ছে লাস্ট লাইনটা থাকবে রাইটে। এখন এটা যদি কমপ্লিট লাইন হইতো তাহলে হচ্ছে আপনার এরকম স্পেস আসতো না। তো আমরা এইভাবে এইভাবে এটাকে অ্যাটাচ করতে পারি। এছাড়া টাইপ টুলের মধ্যে বিশেষ কিছু নাই। এইবার আমাদের কাজটা হচ্ছে, ধরেন এটাকে ডিলিট করে দিই, এটা দরকার নেই, এটাকে রাখি। আমরা এটাকে ওয়ার্প করব, এটাকে আমরা ওয়ার্প করব। ওয়ার্প করার জন্য রাইট ক্লিক করব। আচ্ছা, রাইট ক্লিকে কাজ হবে না, আপনাকে দিতে হবে কন্ট্রোল টি। কন্ট্রোল টি দেওয়ার পর রাইট ক্লিক, এখানের মধ্যে আপনি ওয়ার্প একটা অপশন পাবেন। ওয়ার্প ক্লিক করার সাথে সাথে দেখবেন উপরে আপনার ওয়ার্প অপশন আসছে, এখানে আর্ক। আপনি যদি আর্ক সিলেক্ট করে রাখেন এন্ড এটাকে ধরে যদি ড্র্যাগ করেন, দেখবেন এটা উপরে আর্ক হচ্ছে, নিচের দিকে আর্ক হচ্ছে। এখন আপনি যদি আর্ক লোয়ার দেন, এটা শুধু নিচের সাইড থেকে বাঁকা হবে বা উপরের দিকে একটু বাঁকা হবে। এরকম ফন্টগুলো আমরা দেখতে পাই হচ্ছে বিভিন্ন পোস্টার কার্টুন রিলেটেড এর উপরে ইয়াতে। তারপরে হচ্ছে আমরা আর ইয়া পাই, এটা হচ্ছে একটু ব্যানারের মতন হয়ে যাবে। দেন এইখানের মধ্যে ফ্ল্যাগ আছে, অনেকগুলো অপশন আছে, ওয়েভ আছে। আপনি যদি হচ্ছে এইখান থেকে ইয়া করেন, মডিফাই করেন, এটা হচ্ছে আপনার চেঞ্জ হবে। তবে আপনি যদি এটাকে শেপে কনভার্ট করেন, আমি কন্ট্রোল Z দিয়ে দেই, যদি আমি এটাকে শেপে কনভার্ট করি, শেপে কনভার্ট কিভাবে করব, এই টি এর এই টাইপ টুলের যে লেয়ারটা আছে এটার মধ্যে রাইট ক্লিক করব, এখানে দেখবো কনভার্ট টু শেপ লেখা আছে, এই যে কনভার্ট টু শেপ। আমরা এটাকে শেপে কনভার্ট করে ফেলছি, এটা কিন্তু এখন আর ফন্ট নাই, এটা হয়ে গেছে শেপ। এবার আমরা এটাকে কন্ট্রোল T দেই, রাইট ক্লিক করি, সরি কন্ট্রোল T, দেন হচ্ছে রাইট ক্লিক করি, ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম করার পরে, সরি ফ্রি ট্রান্সফর্ম না, ওয়ার্প। ওয়ার্প থেকে আমরা কাস্টম যদি করি, আমরা যে কোনো জায়গা থেকে এটাকে ওয়ার্প করতে পারবো যদি এটা শেপে ক্রিয়েট হয়। ঠিক আছে, আমরা যে কোনো ভাবে এটাকে ওয়ার্প করতে পারবো। আবার এমন ভাবে ওয়ার্প করা করা হয়ে যায় অনেক সময় যে আমাদের হচ্ছে ফন্ট তেমন ভাবে বোঝা যায় না,
দেখি চেষ্টা করে কতটুকু এটাকে ঠিক করা যায়। এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটাকে যদি ইয়া করে দিই, এন্ড আপনি চাইলে এই ওয়েতে এটাকে আর্ক করতে পারেন, ঠিক আছে, আর্ক বা ওয়ার্প যে কোনো কিছু করতে পারেন। তবে আবার যদি আমরা যদি রাইট ক্লিক করে, সরি, কন্ট্রোল টি দেওয়ার পরে এই শেপটাকে যদি রাইট ক্লিক করে যদি পার্সপেক্টিভ দেই, এন্ড আমরা যদি এটা ধরে টান দেই, দেখবেন এই ফন্টটা এরকম বাঁকা হইতেছে। ওকে, ফন্টটা সুন্দর এরকম বাঁকা হয়ে গেল। এরকম ডিজাইন আমরা অনেক জায়গায় দেখি না, যেরকম বাঁকা টেক্সট ইউজ করছে। সো এইভাবে এটা মূলত ইউজ করে। আপনি কিভাবে করলেন, আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার, আপনি দিচ্ছেন কন্ট্রোল টি, দেন এটাতে রাইট ক্লিক করছেন, পার্সপেক্টিভ দিচ্ছেন। এখন আপনি যদি হচ্ছে ডিস্টর্ট দিতেন, তাও এটা হচ্ছে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে মডিফাই হইতো, তবে এটা ফ্রি মডিফাই হইতো, ঠিক আছে। তবে আমরা যদি হচ্ছে এটাকে পার্সপেক্টিভ দেই, পার্সপেক্টিভ দিলে আমরা হচ্ছে এটাকে এই একটা কর্নার থেকে ধরলে এটা এইভাবে আসবে, এইভাবে চেঞ্জ হবে। আর আপনি চাইলে এটাকে এইভাবেও মডিফাই করতে পারেন, এইভাবে মডিফাই করতে পারেন, অথবা এই সাইডটাকে আরো বড় করতে পারেন। এটা ডিপেন্ড করে আপনি কিভাবে ডিজাইনটা মডিফাই করতে চাচ্ছেন, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল আমরা দেখছি, এরপরে থাকে ভার্টিক্যাল টাইপ টুল। যা দেখাইলাম এতক্ষণ সব সেম সেম মনে করে নেন, শুধু এটা লম্বায় লেখাটা বসতেছে, এছাড়া আর কিছুই না। এই জিনিস কোনোদিন কাজে লাগবে না, আমি লাগতে দেখি নাই, আপনাদেরও লাগবে না আশা করি। যদি লাগে জাস্ট মাথায় রাখবেন হরিজন্টাল টাইপ টুল আর ওই টাইপ টুল সেম সেম, কাহিনী শেষ। আর আর চিন্তা না আনার দরকার নাই মনের মধ্যে, ঠিক আছে। এরপরে ভার্টিক্যাল টাইপ মার্কস টুল বা হরিজন্টাল টাইপ মার্কস টুল, এগুলোও তেমন কোনো একটা ইফেক্টিভ না। কারণ এইটাতে হচ্ছে আপনি যদি সিলেক্ট করেন, আপনি যাই লিখছেন, দেন রাইট ক্লিক করবেন, ওই এরিয়াটা সিলেক্ট হবে। এখন এইভাবে তো আমাদের অ্যাকচুয়ালি এডিটেবল ফাইল হয় না, আমাদের এটা লাভও নাই। তবে আমরা যদি হচ্ছে হরিজন্টাল টাইপ টুলটা দিয়ে লিখি, ধর আমরা লিখছি, লেখার পরে আমরা যদি এই টাইপ টুলের থাম্বনেলের মধ্যে রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল দেই, দেখা যাবে আমাদের এই পিক্সেলটা সিলেক্ট অলরেডি হয়ে গেছে। আমরা একটা নিউ লেয়ার নিতে পারি, এন্ড এটাকে আই অফ করে দিই, সিলেক্ট হয়েছে। তাহলে আমরা কেন শুধু শুধু হচ্ছে ওই হরিজন্টাল টাইপ মার্কস টুল বা এটা ইউজ করব, ভার্টিক্যাল টাইপ মার্কস টুল এগুলো আমাদের দরকার নাই। রিজন হচ্ছে এগুলো আমরা কেউই ব্যবহার করি না। আমাদের মূল কাজটা থাকে, আমরা যদি কোনো টেক্সট সিলেক্ট করতে হয় বা এরকম টেক্সটের এরিয়াটা সিলেক্ট করতে হবে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই টাইপ আইকনের মধ্যে রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল দিয়ে দিই, তখন আমাদের পিক্সেলটা সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে। আমরা যদি কন্ট্রোল ডি দেই, ডি সিলেক্ট হয়ে গেল। এই হচ্ছে কি আমাদের টাইপ টুলের ব্যাপার। তো আমরা একটু মডিউলের দিকে যাই। মডিউলে গেলে আমরা কি কি পাইলাম, হরিজন্টাল টাইপ টুল দেখছি, আমরা ভার্টিক্যাল টাইপ টুল সম্বন্ধে জানলাম, আমরা বাকি মার্কস টুলের ব্যাপারেও শুনলাম, ওয়ার্ড টেক্সটটা দেখছি, টেক্সট টু শেপটা ক্রিয়েট করছে, এখানে ভুল আছে। আচ্ছা, টেক্সট টু শেপটা দেখলাম। এবার হচ্ছে টাইপ অন আ পাথ টুল। ভালো হয়েছে, পেন টুলটা আজকেই দেখাইছি। আপনি যখন পেন টুল দিয়ে পাথ সিলেক্ট করে আপনি একটা একটা পাথ নিবেন, এটা যে কোনো একটা শেপ হইতে পারে। কি ব্যাপার, দাঁড়ান, যে কোনো একটা শেপ আপনি নিছেন, নেওয়ার পর আপনি টাইপ টুলে যাবেন, এন্ড এই পাতের উপরে যদি মাউসের কার্সর টানেন, দেখবেন আইকনটা চেঞ্জ হয়ে গেছে। জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করেন, দেখেন এখানের মধ্যে সুন্দর মতন ইয়াটা চলে আসছে, তাই না। আপনি রাইট ক্লিক দেন, এন্ড আপনি যদি হচ্ছে টাইপ টুলটাকে সিলেক্ট করেন, আচ্ছা টাইপ টুলটাকে সিলেক্ট করার পর একটু জুম করলে দেখবেন এখানের মধ্যে কন্ট্রোল করার মতন কিছু স্টিক থাকবে। কন্ট্রোলের স্টিকটা কই, এটা তো শো করতেছে না, কাহিনী কি।
আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত লিখলাম, সমস্যা নাই, কিন্তু এটা তো অ্যাডজাস্টের একটা অপশন থাকার কথা। অ্যাডজাস্টের অপশনটা নাই এখানে। দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা, আমরা কনভার্ট পয়েন্ট টুল থেকে এটাকে অ্যাডজাস্ট করতে পারতেছি, যেটা দিয়ে আমরা একটু আগে ইয়া করলাম, এই যে কনভার্ট পয়েন্ট টুল দিয়ে আমরা মূলত এই যে এই পয়েন্টটাকে অ্যাডজাস্ট করতে পারি। এটা তো পাতে ধরছে, বাট আমরা যদি হচ্ছে টাইপের উপরে নেই, সেই ক্ষেত্রে আমাদের টাইপটাকে কন্ট্রোল করা যাইতেছে শুধুমাত্র কনভার্ট পয়েন্ট টুল দিয়ে। এটা মেবি 26-এর আপডেট, এখানে আপনাদের এখানে হয়তো বা এটা এইভাবে না, একটু অন্যভাবে থাকবে। কারণ এখানে আমি যতটুকু জানি যে দুই পাশে দুইটা কন্ট্রোল প্যানেল থাকে বা কন্ট্রোল পয়েন্ট থাকে, 26-এ হয়তো বা এটা চেঞ্জ করছে। ঠিক আছে, এই হলো টাইপ অন পাথ টুলের কাজ। এটাও গেল। তারপর হচ্ছে ব্লেন্ডিং অপশন, এইটা একটু ক্রিটিক্যাল, এটা একটু দেখার বিষয় আছে। আমরা একটু যাই, দেখি ডেস্কটপ অপশন কই আছে। নিউ ফোল্ডার, দেখি এখানে একটা ছবি থাকার কথা। ছবিটা এই যে এটা, ডেস্কটপে নিয়ে নেই। আমরা ফটোশপে যাব, ফাইল থেকে ওপেন, ডেস্কটপ, এই যে ছবি, ওপেন হোক। মেবি একটু হ্যাং করছে, একটা সেকেন্ড ওয়েট করি। আচ্ছা, এখানের মধ্যে আমরা একটা ছবি দেখতে পাইতেছি, এখানে একটা ব্ল্যাঙ্ক দেয়াল, তাই তো? আমরা ধরে নেন একটা টেক্সট লিখি, যে কোনো। আচ্ছা যান, একটা কিছু ভালো কিছুই লিখি। ধরেন যে বাংলা লিখতেছে কেন? আচ্ছা, হ্যাপি লিখলাম, এর বেশি। আচ্ছা, লরেন মিশন আছে, ওইটাই থাকুক, আমাদের ভালো খারাপ কিছু লেখার দরকার নেই। সো এটা গেল। এটাকে আমরা কি করব, আমরা বোল্ড থেকে আরেকটু এক্সট্রা ব্ল্যাক করে দেই, ফন্ট সাইজটা আমরা একটু প্লাস করে দেই, বা আমরা শিফট প্রেস করে, অল প্রেস করে এটাকে বড় করতে পারি। বড় করলাম। এটা কালারটা আমরা দিয়ে দেই হচ্ছে কি হোয়াইট। আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব, কালারটা হোয়াইট দিলাম। এবার কন্ট্রোল প্রেস করে আমরা লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি দিলাম, বা টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। দেন আমরা এখানে একটা নিউ লেয়ার নিতে পারি, এটাকে আই অফ করে দিতে পারি, কন্ট্রোল ডি ডিসিলেক্ট করে দিতে পারি। এই নিউ লেয়ারটা ধরে আমরা চলে যাবো ফিল্টার, নিচে থেকে ভ্যানিশিং পয়েন্ট। আমাদের ছবিটা সামনে আসছে। এইবার যে কোনো একটা কর্নার থেকে, একটা পাশ, আপনি চাইলে মধ্য থেকে শুরু করতে পারবেন, আপনার যে কোনো একটা কর্নার থেকে শুরু করতে হবে। আমি এই কর্নার থেকে শুরু করলাম, দেন উপরে একটা ক্লিক করলাম, নিচে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এন্ড এখানে একটা ক্লিক করলাম। আমার এই এরিয়াটা সিলেক্ট হয়েছে। এবার কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে ড্র্যাগ করেন, এন্ড কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে ছোট করে নেন, নিছেন। এবার আপনি কন্ট্রোল ভি দিয়ে আপনার লেখাটা পেস্ট করেন, কন্ট্রোল টি দেন, এটাকে হচ্ছে শিফট আলটা ধরে ছোট করে নেন, নিছেন। এবার এটাকে নিচে নিয়ে আসেন, দেখেন এটা সুন্দর মতন এটার মধ্যে প্লেস হয়ে গেছে। এবার আপনি যদি শিফট আলটা ধরে এটাকে বড় করেন, শিফট আলটা ধরে একটা কর্নার থেকে বড় করেন, এটা বড় হইলো। আপনি একটু ইয়া করতে হবে আর কি, বেশি বড় ছোট হয়ে গেলে ঝামেলা করে অনেক সময়। এবার আমরা একটু বড় ছোট করি। আচ্ছা, এদুরুক আছে, এদুরুক রাখি, জাস্ট ওকে। এখানে খেয়াল করলে দেখবেন যে এই যে এখানে ব্ল্যাক একটা এরিয়া আছে, তারপরে দেয়ালের মধ্যে এরকম কালো কালো ডট ছিল, কালো কালো ডট ছিল, এই ডটগুলো কি হয়েছে, গায়েব হয় নাই। এগুলো, সরি, এগুলো গায়েব হয়ে গেছে, এগুলো এখনো শো হচ্ছে না। তো আমরা কি করবো, এই লেয়ারটাকে ধরে আমরা রাইট ক্লিক করব, এখানে ব্লেন্ডিং অপশন দেখবো আছে কিনা, যদি না থাকে থাম্বনেলে ক্লিক করি, থাম্বনেলে ক্লিক করলে ব্লেন্ডিং অপশন আছে, ব্লেন্ডিং অপশনে যাই। এইখানে হচ্ছে আমাদের মেইন কাজ। আমরা চাইলে এটাতে শ্যাডো দিতে পারি, তো আমরা চলে যাবো ড্রপ শ্যাডোতে। এখান থেকে আপনি ড্রপ শ্যাডোর অপাসিটি বাড়াইতে কমাইতে পারেন, ডিস্টেন্স বাড়াইতে কমাইতে পারেন, একটু ছড়াইতে পারেন, সাইজটাকেও বড় ছোট করতে পারেন। দেন নয়েজ যদি আপনি অ্যাড করতে চান সেটা করতে পারেন।
আউটার গ্লো চাইলে অ্যাড করতে পারেন। আউটার গ্লোটা যদি আমরা হচ্ছে একটু আহ, অন্য একটা কালার দেই, আউটার গ্লো দেখেন দেখা যাচ্ছে, কিন্তু অপাসিটিটা যদি 100 করে দিই দেখেন আউটার গ্লোটা বোঝা যাচ্ছে। আপনি যদি ছড়াইতে চান এটা ছড়াবে, সাইজ বড় করতে চাইলে এটা বড় হবে, সেটা আপনি মডিফাই করতে পারবেন। কিন্তু আমাদের মেইন অপশন যেটা ব্লেন্ডিং অপশনে, এইখান থেকে আপনি চাইলে এই টোটাল ইয়াটাকে অপাসিটিটা কমাইতে বাড়াইতে পারবেন। আপনি চাইলে এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারবেন। এন্ড এইখান থেকে আপনি, আচ্ছা মাল্টিপ্লাই না করে আমরা নর্মালি রাখি, ঠিক আছে। এখানে যে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট পোর্শনটা দেখতেছেন, ঠিক আছে, এটা একটু সরা দিই। এই সাইডটা খেয়াল করেন। এখানে যে আমরা যে ব্ল্যাক এরিয়াটা আছে, আপনি যদি এখান থেকে অল প্রেস করে এখানে ক্লিক করেন এন্ড এটাকে যদি ইয়া করার চেষ্টা করেন, দেখবেন যে তেমন কিছু চেঞ্জ হচ্ছে না। এখানে অল প্রেস করে যদি আপনি ইয়া করেন, নিচেরটাতে গেলে দেখবেন যে হালকা হালকা এটা কি মুছে যেতেছে, তাই তো। তো আমরা হচ্ছে এটারে হালকা একটু মুছি, এইটারে হচ্ছে একটু কারেকশন করে দেই, এতটুকুর মধ্যে রাখি। এবার হোয়াইট পোর্শনটাকে অল প্রেস করে দেই, আমরা হালকা এটাকে ইয়া করি, এটা ঠিক থাকুক, এইটারে মডিফাই করি। এটাকে মডিফাই করলে দেখা যাবে যে আমাদের নিচের হোয়াইট পার্টটাও একটু আস্তে আস্তে ডিসলভ হয়ে যাবে। এখানে কোনো একটাতে হয়তো বা নয়েজ আছে, নয়েজটা এগুলো অফ করে দিই। ব্লেন্ডিং অপশনে যাই, ফিল অপাসিটি, এখানে তো আর কিছু নাই, নয়েজ আসতেছে কেন? এতটুকু রাখি। উম, আচ্ছা এটাকে একদম শেষ মাথায় নিয়ে যাই, তাইলে আমাদের হচ্ছে এটা এরকম ভাবে ডিসলভ হয় নাই। এই জন্য হালকা একটু ইয়া করি, জাস্ট ওকে দিয়ে দিই। এখানে জিনিস খেয়াল করেন, এখানে দেখে মনে হচ্ছে পেইন্টটা অনেক দিন পরে করছে, অনেক অনেক ইয়াতে করছে, তাই তো, এরকম তো মনে হচ্ছে, তাই না? তো ব্লেন্ডিং অপশন আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন। তবে আমরা যদি আরেকটা জিনিস দেখি, ফাইল থেকে ওপেনে যাই, আমরা অনেক সময় ওয়ালপেপারের মধ্যে অনেক সুন্দর সুন্দর টেক্সট দেখি না? ওই টেক্সট গুলা কিভাবে করে, গ্লাস ইফেক্ট, ওইটা যদি দেখতে যাই, আমরা একটু নিচের দিকে যাই, দেখি এখান থেকে একটা ছবি আনার চেষ্টা করি। এ ভাই, আমরা একটা ছবি আনার ট্রাই করি, ছবি ছবি ছবি, ফাটাকৃষ্ট, ফাটাকৃষ্ট, ফাটাকৃষ্ট। ছবি যদি না পাই তাহলে আমরা কি ব্যবহার করতে পারি বলেন? এই যে পেয়েছি, পাবো না কেন? ওকে, ধরেন আমরা এখানের মধ্যে একটা টেক্সট লিখি। টেক্সটটা দেওয়া যাইতে পারে হচ্ছে ধরেন নো 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 নো, আচ্ছা দিলাম, লিখছি, রাইট। এটার ফন্টটাকে চেঞ্জ করে দেই, একটু স্পাইরাল টাইপের একটু ফন্ট দেই, আর একটু দেখি কোনো পেঁচানো কিছু আছে নাকি। আচ্ছা এটাই দিলাম, এটার কোনো ক্যারেক্টার নাই, এটার বড় করে নেই, সে আল্ট্রা প্রেস করে বড় করে নিছি, রাইট করলাম। এবার এই লেয়ার থাম্বনেইলে ধরে রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশনে যাই। এখন ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে খেয়াল করেন, এই টেক্সটারে যদি আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দেই, টেক্সটটা গায়েব হয়ে গেল। আপনি ড্রপ শ্যাডো দেন, শ্যাডোটা শো হইলো। ড্রপ শ্যাডোতে যান, অপাসিটিটা বাড়ায় দেন শ্যাডোর, বা একটু কমায়ও দিতে পারেন, ডিস্টেন্সটা একটু বাড়ায় দিতে পারেন, স্প্রেডটা একটু বাড়ায় দেন, সাইজটাকে একটু বড় করতে পারেন যাতে দেখা যায়। অ্যান্ড ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আপনি মাল্টিপ্লাই দিতে নাও চান, আপনি চাইলে সফট লাইট দিতে পারেন। সফট লাইট দেওয়ার পর আপনি যদি এখান থেকে এটা একটু চেঞ্জ করে দেন, ওই ঘুরে ফিরে বিষয়টা সেমই হবে, ঠিক আছে। আমি যদি এটা ইয়া রাখি, এখান থেকে যদি এটাকে ইয়া করি, আচ্ছা এখানের মধ্যে একটা ইফেক্ট পড়লো। এবার এটার মধ্যে আমরা হচ্ছে টেক্সচার যদি দেই, এখানে টেক্সচার আছে, আপনি টেক্সচারটা অ্যাড করেন। টেক্সচারটা অ্যাড করে এখানের মধ্যে আপনি যে টেক্সচার আনতেও পারবেন। আমরা টেক্সচারটাকে অ্যাড করলাম, এন্ড স্কেলটাকে একটু বড় ছোট করে এটাকে একটু
সাইজ মতো নিয়ে আসি আর কি। এইটাতে যাই, এটার কাজটা হচ্ছে আপনার এটাকে 3D একটা ভাইব দিবে। এটা যদি অফ করে দিই দেখেন 3D ভাইবটা চলে যেতেছে, আবার এটা দিলে 3D ভাইবটা চলে আসতেছে। আমরা যদি রেঞ্জটা বাড়ায় দিই এন্ড এইখান থেকে যদি চেঞ্জ করি, দেখবেন এইখানে স্টাইলটা চেঞ্জ হচ্ছে, স্টাইলটা চেঞ্জ হচ্ছে কিন্তু, ঠিক আছে। কারণ আমরা যদি রেঞ্জটা বাড়ায় দিই বা কমায় দিই, কমায় দিলে হচ্ছে একটু ইয়া হইতেছে। আমরা ইয়া করি, কতটুকু কি দেওয়া যায় দেখি। এন্ড এখান থেকে আমরা রেঞ্জটা কমায় দিলে এটা ভিতর দিকে হবে, আর এটা বাইরে দিলে এটা প্লেটের মতন টাইলসের মতন মনে হবে। আমরা এটা ইউজ করি বা এটা ইউজ করি ধরেন, এটা দিলে না, এটাই ঠিক আছে। এটা দেওয়ার পর আমরা রেঞ্জটা যদি একটু কমায় দিই, ওকে, স্ট্রোক টোকের দরকার নেই, আমরা জাস্ট ওকে দিলাম। এতে করে এইটারে নিয়ে আপনি যেইখানেই যান এটা ওই জায়গার ইয়া ধরে ফেলবে, ঠিক আছে। এটা কিন্তু ট্রান্সপারেন্ট, একটা গ্লাস ইফেক্টের মতন হয়ে গেল। আমরা যদি ইফেক্ট না দিতাম তো এটা গ্লাসই হইতো। এন্ড আমি চাইলে কিন্তু এটাকে চেঞ্জও করতে পারবো। রাইট দেওয়ার সাথে সাথে আমাদের আগের টেক্সচারটা চলে আসবে। এই জিনিসগুলা আপনারা চাইলে অ্যাজ এ ওয়ালপেপার ক্রিয়েশনে ইউজ করতে পারেন। এই তো, আর কিছু না, বিশেষ কিছু না। ব্লেন্ডিং অপশন যে শুধু টেক্সটের উপর কাজ করে তা না, ব্লেন্ডিং অপশন আপনার সব ধরনের শেপ সিলেকশনের উপরই কাজ করে। তো সবাই কি বুঝতে পারছেন? হয়তো প্র্যাকটিস করার পর একটু ক্লিয়ার হবেন। সবাই কি বুঝতে পারছেন? জি জি ভাইয়া, ভাইয়া। এই যে জি। এই ওয়ালের মাঝে যে এই ইপসাম যে লেখাটা বসাইছিলেন ওই জায়গাটা একটু আবার দেখতেছি, ওটা আচ্ছা, বুঝি নাই। আমরা ওয়ালে যাই, এগুলো ডিলিট করে দেই। এই টেক্সটটা আপনি হচ্ছে কন্ট্রোল প্রেস করে বা এই লেয়ার থাম্বনেইলে রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল দিবেন, তখন কি হলো, এটা পিক্সেল সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল সি দিয়ে কপি দিবেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট দিবেন, আর এই ফন্টটাকে হাইড করে দিতে পারেন। এবার আপনি প্লাস আইকনে ক্লিক করেন, একটা লেয়ার নেন নতুন। এবার চলে যাবেন হচ্ছে ফিল্টার, ভ্যানিশিং পয়েন্টে। ভ্যানিশিং পয়েন্টে যাওয়ার পরে আমার যেহেতু অলরেডি নেওয়া আছে, আপনি যেটা করবেন এই একটা কর্নার থেকে এরকম একটা গ্রিড লাইন নিবেন। এইখানে পর্যন্ত শেষ করার পরে আপনি কন্ট্রোল প্রেস করে এখান থেকে একটা টান দিবেন। টান দিলে এখানে আপনার এতটুকু পর্যন্ত আসবে, অবশ্যই এটা উপর পর্যন্ত থাকবে। এই কন্ট্রোল প্রেস করে ধরে উপর থেকে আবার ক্লিক করে নিচে নিয়ে আসবেন। লাইক আমি যদি দেখাই, এই যে কন্ট্রোল প্রেস করে আপনি উপর থেকে নিচে নিয়ে আসবেন, ঠিক আছে। নিচে আনার পরে আপনি কন্ট্রোল ভি দিয়ে আপনার সিলেক্ট করা টেক্সটটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি যদি এটাকে এখানে নিয়ে আসেন, যদি না আসতে চায় কন্ট্রোল টি দেন, যে কোনো একটা কর্নার থেকে অল্ট প্রেস করে শিফট আল্টার প্রেস করে ধরে এটাকে ছোট করে নিচে নিয়ে আসেন। নিচে আনছেন, এটা বসছে। বসানোর পরে আপনি এখান থেকে ওকে দিয়ে দেন। অ্যান্ড এই লেয়ার থাম্বনেলটাতে রাইট ক্লিক করে আপনি ব্লেন্ডিং অপশনে যান। অ্যান্ড এইখানের মধ্যে আর কিছু শ্যাডো বা অন্যান্য কিছু আপনি অ্যাড করলে করতে পারেন, না করলে আপনি যদি এখানের মধ্যে ব্ল্যাক পোর্শনটাকে হাইট বেশি সামনে আনতে চান, তাহলে এই ব্ল্যাকটাকে হচ্ছে কন্ট্রোল করেন। এটা কি এখন আস্তে আস্তে দেখেন এটা ব্ল্যাক কালারটা চলে যেতেছেন, পিছনের লেয়ারের ইয়াটা চলে আসতেছে। আর আমরা যদি এখান থেকে একটু ইয়া করি, অল প্রেস করে নেই, অ্যান্ড এইখানেও যদি অল প্রেস করে নেই, দেখা যাবে যে হচ্ছে আমাদের ইয়াটা পারফেক্ট ভাবে একটা ওয়াইপ আউট একটা ইয়ে আসবে আর কি, ফিল আসবে। জাস্ট আমরা এখান থেকে ওকে দিয়ে দিই। জুম করলে দেখতে পাবেন, দেখে মনে হচ্ছে এই এরিয়াটা অনেক দিন আগে রং করা হয়েছিল। বিশেষ করে এই পার্টটা মনে হচ্ছে রিয়ালিস্টিক, অনেক দিন আগে ইয়া করা হয়েছিল, রং করা হয়েছিল, এখন রংটা উঠে গেছে, এরকম একটা ফিল দিতেছে। এই হচ্ছে ভ্যানিশিং পয়েন্টের কাজ। ভ্যানিশিং পয়েন্টটা দিয়ে আমরা মূলত হচ্ছে মকআপও ক্রিয়েট করতে পারি। লাইক বিজনেস কার্ডের মকআপ, একটা 3D একটা পেজের মধ্যে প্রিন্ট প্লেস করার জন্য আমাদের এটা লাগে। এই আর কি, আশা করি বুঝতে পারছেন। জি ভাইয়া, বুঝছি এখন। আরেকবার দেখলে পারবেন, সমস্যা নেই। ইউটিউবে গিয়ে সার্চ দিতে পারেন ভ্যানিশিং পয়েন্ট লিখে, তারপরে ব্লেন্ডিং অপশন লিখে অনেক ভিডিও পাবেন, আইডিয়া পেয়ে যাবেন, সমস্যা নেই। এগুলো অ্যাকচুয়ালি একটা ক্লাসে বা একদিন প্র্যাকটিসে হবেও না, এগুলো হচ্ছে আপনি অনেক দিন ধরে প্র্যাকটিস করতে করতে দেখা যাবে যে আপনার একটা হাত চলে আসবে। এই আর কি। সো যেহেতু লাস্ট ক্লাসের রেকর্ডিংটা হচ্ছে একটু সমস্যা হয়েছে, তো আমি হচ্ছে আজকের ক্লাসের শুরুতে যারা লেটে জয়েন করছেন তাদের উদ্দেশ্যে বলা, শুরুতে একটু বলে দিছি। আর অন্য ক্লাসের একটা রেকর্ডিং যদিও অ্যাটাচ করে দিব আপনাদের প্লে লিস্টে, ওটা দেখে নিয়েন।
আর আজকের ক্লাসেও ওই সেম টপিক গুলো আছে, সমস্যা হবে না আশা দেরিতে করি। বলতে ভাই অনেক দেরিতে আসছি, 7টারও অনেক পরে আসতে হয়েছে। এই সময়টা তো একটু টাফ হয়ে গেছে আমাদের জন্য, বিশেষ করে যারা বুঝতে নামাজ কালামে একটু মনোযোগী আছে তাদের জন্য টাফ। বুঝতে পারছি। অ্যাকচুয়ালি ভাইয়া অফিস থেকে টাইমটা সেট করছে, তো কিছু তো বলারও নাই, করারও মাগরিব নাই পড়া কারণ। আস্তে আস্তে 10-15 মিনিট লেট হয়ে যায়। আমি আসছি আচ্ছা, 7টা 5 আমি বলি, তো আমি প্রায় হচ্ছে দেখি, আর আপনারা হচ্ছে আর একটা ক্লাস একটু কষ্ট করেন, আমি হয়তো আপনাদের ক্লাসটা শিফট করে রাতে 10:30টার দিকে দিয়ে দিব। 10:30 হইলে একটু বেটার হবে হ্যাঁ অধিকাংশেরই। দুই একজনের হয়তো কমপ্লেন থাকবে, সবার মন তো আর জয় না করা না, সম্ভব 10:30টাতেই দিব ভাইয়া, এখানে আমারই নিজেরই খারাপ লাগে আর কি, হ্যাঁ সারাদিন ইয়ার ইন্ডিভিজুয়াল রেখে আবার আমার অবস্থাই ক্লাসে ঢুকে কাহিল। রাখার পরে একটা ঘুম, একটা বিরক্তি হ্যাঁ ভাই, ক্লান্তি আসে। হ্যাঁ 10:30 হলে ভালো হয় ভাই। হ্যাঁ, সমস্যা নাই। আমি হচ্ছে আর একটা ক্লাস আর কি, আপনার হচ্ছে নেক্সট বৃহস্পতিবার যে ক্লাসটা আছে এইটা একটু 6:30টায় করেন। এরপরের জি ক্লাসটা আমি হচ্ছে আপনাদেরকে 10:30টায় দিয়ে দিব, ভাই, রিজন হচ্ছে একটা আমার জিনিস বুঝতে ব্যাচটা খালি পেরেছি হবে ভাই। আর কি। জি। হ্যাঁ ভাই, আমরা যে লেয়ারের বিষয়টা, কথা বুঝি নাই ভাইয়া। লেয়ারটা কি, হ্যাঁ ভাই, আমরা যখন হ্যাঁ একটা অবজেক্ট নিলে এরকম কোনো সিস্টেম নাই যে লেয়ারটা অটোমেটিক আর একটা নতুন একটা লেয়ার নিয়ে নেবে? ভাই, আপনার কথাটা না অনেক বাইরে আসতেছে, আমি বুঝি নাই কথাটা। অবজেক্ট বললেন না কি যেন বললেন? না, আমাদের যে লেয়ার প্যানেলের যে বিষয়টা, আমরা হ্যাঁ। যখন একটা শেপ বা প্যানেল নিলে নিজে হুম থেকে তো একটা লেয়ার ক্রিয়েট করা লাগে। হুম। তো এরকম কোনো সিস্টেম নাই যে আমরা যখন একটা অবজেক্ট বা একটা যদি শেপ নেই তাহলে অটোমেটিক একটা লেয়ার লেয়ার না ক্রিয়েট না, হয়ে যাবে? এটার অটোমেটিক সিস্টেম নাই। এই অটোমেটিক সিস্টেম শুধু টাইপ টুল অ্যান্ড শেপ টুলের বেলায় হয়, অটোমেটেড একটা লেয়ার ক্রিয়েট হয়, কিন্তু রাস্টারাইজ প্যানেলটা হচ্ছে আপনার নিজে থেকে নিতে হয়। যেমন যেটাতে কোনো আইকন নাই সেটা হচ্ছে আপনার নিজে থেকে নিতে হবে। টাইপ টুল অ্যান্ড শেপের বেলায় সে হচ্ছে নিজে নিজে নেয়, নিজে নিজে ক্রিয়েট করে ফেলে, কিন্তু লেয়ার প্যানেলে এরকম হয় না, এই আর কি। আচ্ছা ভাই, এই যে ইউটিউব চ্যানেলের মধ্যে দেখাচ্ছে ওয়ান অ্যানাবেল ভিডিও ভিডিও হিডিন করে রাখা হয়েছে নাকি? তিনটা তো দেখা যায়, আর একটা কি হিট করা হয়ে রাখা হয়েছে? না না, হিডেন করা না, ভিডিওর বিষয়টা হইতেছে হয়তোবা কোনো একটা কারণে একটা ভিডিও হয়তোবা রেস্ট্রিক্ট করছে। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই, সমস্যা নেই। আমি ইউটিউবে এটা তো আমি মনে করছি গতকালকে ক্লাসটা দিছেন, তো ঢুকে দেখি তিনটা আছে আর একটা হিডেন দেখাচ্ছে। না না, এটা হিডেন ওইটা ভাই হয়ে গেছে, ওইটা সাসপেন্ড করছে, এটা আপনাদের প্রথম ক্লাস, ওটা একদম আপনাদের প্রথম ক্লাস ছিল। ও আচ্ছা, তাহলে আগে খেয়াল করি নাই, কালকের ওই আচ্ছা নতুন ভাইয়া, প্রথম ক্লাসটা দিছিলাম, ওইটা হচ্ছে পরবর্তীতে আবার দেওয়া হয়েছে। আমি প্লে লিস্টে গেলে দেখবেন 3 to 9 ব্যাচে দেখবেন নেই যে তো। একটা ভিডিও হচ্ছে মিসিং। এই যে একটা ভিডিওতে সমস্যা, দেখছেন? ও, ওটা তো আসে নাই এটা আমার কাছে। রিমুভ দেখাচ্ছে, রিমুভ। হ্যাঁ, রিমুভ করে অ্যাডোবে দিছে। স্টক, অ্যাডোবে স্টকের ভিডিও এটা। হ্যাঁ, এটা রিমুভ করে দিছে, এটা আবার আপনাদের গুগল ড্রাইভে আমি আপলোড করে দিছি, আপনাদের এটা যে দেখছি। ড্রাইভ লিঙ্কটা ছিল ওইটাতে আপলোড করে দিছি। আচ্ছা দেখ, আমার সমস্যা না, আমি তো ডাউনলোড করে রাখি ইনস্ট্যান্ট। জি ভাই, কিছু ওইটা ডাউনলোড সমস্যা করে রাখছে ড্রাইভ থেকে, এটা ঠিক আছে। ভাই এই অ্যাডোব স্টক নিয়ে কিছু কথা ছিল, এখন বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন ভাইয়া, সমস্যা নেই বলেন। ভাই ওই অ্যাডোব স্টক তো আছে, ইয়ে ক্রিয়েট করছি, মানে অ্যাকাউন্ট তৈরি করছি, এবং আপনার ওই ভিডিও দেখে মোটামুটি আজকে পর্যন্ত 19টা ভিডিও, 19টা ছবি আমি ওখানে আপলোড করছি যেভাবে দেখাইছেন আর কি। তো হুম। এইগুলো তো রিভিউ হয়ে তারপর ওই যে ফাইনালি আপলোড হতে তো সময় লাগবে নাকি? মানে হ্যাঁ সেই হ্যাঁ, সময় চাচ্ছে আর রিভিউতে কি। রিভিউ হয়ে আপলোড আচ্ছা হইতে মোটামুটি আপনার প্রথম দিকে 7 দিনের মতন টাইম লাগে, এরপর আর টাইম লাগে না, এরপর নিয়ে নেয়। ও আচ্ছা, এটা এই আচ্ছা কালকে টাইমটা ভাইয়া, রাতে কিন্তু দেখেন না দেখাচ্ছে অবস্থা। ম্যাক্সিমাম। ভাই ভাইয়া, এরপর কি করবো, আমার আইডিটা আপনাকে দিয়ে দিব যে ওইগুলো ডাউনলোড করার জন্য? এইভাবে দিবেন না, আপনি হচ্ছে আইডির একটা লিঙ্ক তো আমার কাছে থাকবেই, আমি হচ্ছে দেখবো কি সার্চ দিয়ে দেখবো, কারণ সবগুলো একসাথে ডাউনলোড দিলে সমস্যা আছে। আমি আচ্ছা। ধরেন আজকে একটা দিলাম, অনেক দিন পরে 2 দিন 3 দিন পরে আরেকটা দিলাম, 1 মাসে ধরেন 5টা 7টা দিলাম, এরকম আর কি, সার্চ করে র্যান্ডম। একসাথে দেওয়া যাবে না, একসাথে দিলে সমস্যা। তো দেখা যাবে যে ও এক ডাউনলোডেই মনে করেন $18 $19 চলে আসবে, এই আচ্ছা। আর কি। তো এইখানের আচ্ছা, মধ্যে যেমন দেখেন কালকে আমি হচ্ছে কয়টা 58টা সাবমিট করছি। কিছু উম, ছবি ছিল, কিছু ছিল, ক্লিপ আর্ট ছিল, কিছু নিজের ক্রিয়েশন, কিছু এআই, আর আচ্ছা কিছু ভাইয়া, চুরি ওই হওয়া। পিওনিয়র নিয়ে তো কালকে একটু আপনি কন্ট্যাক্ট করতে বলছিলেন, বাট আমি একটু অন্যদিকে গেছিলাম, এটা যোগাযোগ করাটা হয় নাই। এখন কি হুম। একটু দেখতে পারবেন ভাইয়া? পিওনিয়ার অ্যাকাউন্টটা আপনার? হ্যাঁ হ্যাঁ। পিওনিয়ার অ্যাকাউন্টে কি হয়েছে ভাই, এটা একটু বলেন, নাহলে আসসালামু আবার হচ্ছে। আলাইকুম। আসসালামু আপু আলাইকুম একসেন, ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। জি আপু। ভাইয়া আমি আজকে নতুন ক্লাস করতেছি, মানে ফার্স্ট।
আমার ওই যে আ- আপনাদের ওই যে ভিডিও লিঙ্ক গুলা দেওয়া আছে, সেগুলো হ্যাঁ, ওপেন করতেছি, ওপেন হচ্ছে না। আর আমি গ্রাফিক্স এর কাজ জানি তো, আমি ডিজিটাল মার্কেটিং এ ছিলাম। আমি মিনহাজুল ভাইয়ারে বলে হ্যাঁ। আমি এখানে চলে আসছি। এখন আমি ওই আচ্ছা, ভিডিওগুলো ওপেন করতে পারতেছি না, একটু কি করব? আপনি হচ্ছে চলে যাবেন, ফেসবুকে যাবেন, আপনাদের ফেসবুক যে গ্রুপটা আছে, 3 to 9 ব্যাচে যাবেন। দাঁড়ান, এখানে লোড নেক। ইন্টারনেটের অবস্থা কি খুব খারাপ নাকি? 3 to 9, আপনি 3 to 9 ব্যাচে যে গ্রুপটা আছে, আপনাদের যে গ্রুপ, ওই গ্রুপের মধ্যে গেলে আপনি হচ্ছে গিয়ে ফিচার পোস্টে যাবেন। আমি তো এখানে পাচ্ছি না, সার্চেও আসতেছে না, কেমনটা লাগে। আচ্ছা, আসছে। আচ্ছা, এখানে ফিচার পোস্টে যাবেন। ফিচার পোস্টে গেলে আপনি এখানের মধ্যে দেখবেন আপনাদের এই যে ইউটিউবের প্লে লিস্টটা আছে, এইখানে ক্লিক করলে আপনি প্লে লিস্টে ঢুকে যাবেন। তারপর নিচের দিকে গেলে আপনি হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাসে ড্রাইভ লিঙ্কটা আছে, অ্যান্ড ওইখানে সেকেন্ড ক্লাসটা আপলোড করা হয়েছে। একটা ক্লাস আছে যেটা হচ্ছে মিসিং ছিল, বা যেটা সাসপেন্ড করে দিছে আর কি, ইউটিউব থেকে রিমুভ করে দিছে, ওইটা ছিল। পরে সফটওয়্যার ইনস্টলেশনের সবকিছু এখানে পাবেন। গ্রুপের মধ্যে সব আপডেট পাবেন। তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ভাই দিয়ে আমি দিই। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি, ওইটা একটু যদি জয়েন করে দিতেন তাহলে ভালো হতো। আমি দিচ্ছি। আর ভাইয়া ওই ইউএক্স এর ক্লাস কি 28 তারিখ থেকে শুরু হচ্ছে? 28 তারিখে ভাইয়া ওরিয়েন্টেশন ক্লাসটা নিবে। আর আচ্ছা, হচ্ছে গিয়ে ক্লাসটা শুরু হবে মূলত আহ, 2 তারিখ বা 3 তারিখে। আচ্ছা, আচ্ছা। আমরা মূলত হচ্ছে শনিবার আর সোমবার রাত 10:30টার সময় রাখতে চাচ্ছি। শনিবার আর হচ্ছে সোমবার, আচ্ছা, রাত 10:30টার সময় রাখতে চাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমি ওই পিওনিয়র অ্যাকাউন্টের যে জায়গাটায় আছি, আমি ওই জায়গাটা আনছি। এখন কি একটু দেখবেন যে আমি হ্যাঁ, হ্যাঁ, যে দেখান, সমস্যা নাই। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু দেখেন। দাঁড়ান ভাই, এইভাবে 1 সেকেন্ড, আমি হচ্ছে একটু চ্যাট বক্সটা দিয়ে দেই। চ্যাট বক্সে, আচ্ছা, এটা গেল হচ্ছে আপু ওই যে 3 to 9 ব্যাচের আর আমার সকল স্টুডেন্টদের একটা কমিউনিটি গ্রুপ আছে, সেইখানে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এটাতেও জয়েন হয়ে থাকতে পারেন। দুইটা লিঙ্কই দিয়ে দিলাম। এখানে মূলত হচ্ছে আপনাদের প্রয়োজনীয় কিছু থাকলে আপনারা এখানে দেখাতে পারেন। আচ্ছা, আমি এটা একটু স্ক্রিনশটটা আমার এখান থেকে অফ করি। জি ভাইয়া, আপনি করেন। ভাই, ইউএক্স এর যে ক্লাসটা, এটা কি আপনার সেম ইয়েতে রাখা যায় না আমাদের গ্রাফিক বুঝি ডিজাইনের নাই যে ভাইয়া, ডেতে আছে? আপনার কথা ভাইয়া, বুঝতেছি না। দেখতে পাচ্ছেন স্ক্রিন? ইউএক্স এর যে বেসটা, হুম। এটা ক্লাসটা কি আপনার শনিবার আর বৃহস্পতিবার কোনো বেজ নেই? শনিবার আর বৃহস্পতিবার ভাই আমাদের তো হচ্ছে ফার্স্ট ব্যাচ এটা। তো এখানের মধ্যে আমরা চেষ্টা করতেছি হচ্ছে শনিবার আর সোমবারে রাখার জন্য, যাতে করে আপনার মাঝখান দিয়ে দুইটা দিন গ্যাপ থাকে, বা একটা দিন ভালো মতন গ্যাপ থাকে আর কি। উম, সরি, ভাই সরি, একটা সরি, জব, শনিবার আর মঙ্গলবার, সোমবার না, শনিবার আর মঙ্গলবার, সরি, আমার ভুল হয়েছে। জবের সাথে মাঝখান দিয়ে দুই দেখছিলাম দিন তো gap। ভাই, জবের আপনার টাইম শেষ হয় আপনার 11টার দিকে রাত্রে। বুঝি নাই ভাইয়া। মানে আমি একটা জবে ঢুকছিলাম আর কি। তো এটাতে আমার আপনার শনিবার আর বৃহস্পতিবার ছুটি দিব 10টার দিকে, আর বাকি রেগুলার টাইম 8টার দিকে ছুটি দিব। আর বাকি রেগুলার টাইম হলে আপনার সোমবার আর 11টা ছুটি। বৃহস্পতিবারে ছুটি দিবে? হ্যাঁ, 8টার দিকে রাত্রে। আর বাকি রেগুলার আপনার 11টার দিকে ছুটি দিবে রাত্রে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমি এটা এটা নিয়ে করলাম, আমি হচ্ছে করি। আপনি ডেটটা বলেন হচ্ছে বৃহস্পতিবার আর সোমবার রাত 8টা থেকে আপনি ফ্রি, তার মানে 10টার সময় ক্লাসটা করতে পারবেন, বা 10:30 ক্লাসটা করতে পারবেন, তাই তো? সোমবার না ভাই, শনিবার, বৃহস্পতিবার আর শনিবার। বৃহস্পতিবার আর শনিবার, এই 2 দিন। হ্যাঁ, আচ্ছা, আমি একটু কথা বলে দেখি, ঠিক আছে? একটু কথা বলে দেখি। ওকে ওকে। ভাই, থ্যাংক ইউ। স্যাটারডে তো ভাইয়া, আছে। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? হ্যালো ভাই। হ্যাঁ ভাই, আমি স্ক্রিনটা দেখতেছি, একটা একটা অ্যান্সার দিই, দাঁড়ান, একটা চ্যাটের অ্যান্সার দিয়ে আমি ভাই বলতেছি। স্যাটারডে তো আজকে ক্লাসটা হবে, তাহলে ইউএক্স এর ক্লাসটা কিভাবে হবে? আপু, আমি হয়তো বা টাইমটা চেঞ্জ করব, আপনাদের এই গ্রাফিক ডিজাইনের ক্লাসটা চেঞ্জ হইতে পারে টাইমটা। বৃহস্পতিবার আর শনিবার না দিয়ে হয়তো বা বৃহস্পতিবার আর রবিবার হইতে পারে, এরকম কিছু একটা হইতে পারে।
তাও যদি ইউআইইউএক্স এর ব্যাচটা কখন শুরু হয় এটা নিয়ে একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে। এখন আমাদের লাস্ট ডেটটা আসুক, আর একটু কয়েকটা দিন যাক, সম্পূর্ণ সেট আপটা কোন দিন দিলে ভালো হয় সবার সাথে ডিসকাস করে দেন হচ্ছে আমরা ইয়া করবো আর কি। জি। স্যার স্যাটারডে তো আমাদের ক্লাস আছে না, যদি হ্যাঁ, এই ক্লাসটা আপনি 10:30 শিফট করেন তাহলে ইউআই ইউএক্স এর ক্লাসটা কেমনে হবে স্যাটারডে তে? এটা এটা আমি চাইছিলাম যে গ্রাফিক ডিজাইনের ক্লাসটা শিফট করাবো আর কি, শনিবারের ক্লাসটা অন্য একটা টাইমে দেওয়ার জন্য চাইছিলাম এই আর কি। সমস্যা নেই আপু, আমি ওকে। হচ্ছে এটা ডেটটা ফিক্স করতেছি, প্রবলেম নেই, অন্য কোনো একটা দিন দেখতেছি কি করা যায়। আচ্ছা, অভি ভাইয়া, আব্দুল ভাইয়া, বাকের হ্যাঁ। ভাইয়া, জি আপনি স্ক্রিন শেয়ার ও, করছেন, স্ক্রিন শেয়ার কি জি দুইজন করছেন? আমিও করে ফেলছি ভাই। যে উনি এটা একই বিষয় নিয়ে, নিয়ে আমার ছোট আচ্ছা, একটা ছিল যে ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ভেরিফিকেশন সেন্টার। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, এই যে এখানে সাবমিট নাওতে আমি আগে পেওনিয়ার অ্যাকাউন্ট কমপ্লিট করছি। এরপর আছে এরপর যেটা বলছে, আমি একটু ইয়েটা অ্যাড্রেসটা একটু আপডেট করছিলাম, তো সাথে সাথে আমাকে ওই যে এই ভেরিফিকেশনের জন্য এইগুলো সাবমিট করতে বলতেছে। এখন কি এখানে করা আপনি উচিত? অ্যাড্রেস কেন চেঞ্জ করতে গেছেন? এইখানের মধ্যে আপনার এখন প্রুফ অফ অ্যাড্রেসের মধ্যে ওই যে অ্যাড্রেসটা আপনি এখানে দিছেন, জি, ওই অ্যাড্রেসের ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, অথবা কিছু একটা জিনিস আপনার দিতে হবে যে এখানে আপনার অ্যাড্রেসটা প্রপার লেখা আছে, ট্যাক্স আচ্ছা। ডকুমেন্ট হলেও দিতে হবে, যার মধ্যে হইতেছে আপনি যদি অ্যাড্রেসটা ভ্যালিড হয় সেই ক্ষেত্রে আপনি হয়তো ব্যাংক স্টেটমেন্টটা দিতে পারবেন খুব সুন্দর মতন। জি, অ্যাড্রেস ভ্যালিড। আমি ব্যাংকের সাথে কথা বলছি, যে অফিসার আছে সে আমার খুব পরিচিত আর কি। ও বলছে যে হুম। আপনার এটা আছে আমার পাসপোর্টের অ্যাড্রেস অনুসারে করা, তাই এখানে যে অ্যাড্রেসটা বর্তমান দেওয়া আছে, তো ব্যাংকের স্টেটমেন্টে পাসপোর্ট অ্যাড্রেস অনুসারে ও আমাকে করে দিবে। হ্যাঁ, আগামীকালই করে দিবে। তো এইটা ছবি তুলে এখানে সাবমিট, শুধু কি একটা করলে হবে নাকি এখানে এই যে দুইটা অপশন আছে, যে বিজনেস না না, ডিটেলস, একটা করলে হবে, একটা করলেই হবে, সমস্যা নেই। প্রুফ এখানে অ্যাড্রেস? বিজনেস ডিটেলস, আপনি কি বিজনেস অ্যাকাউন্ট খুলছেন? না না, আমি তো পার্সোনাল অ্যাকাউন্টই খুলছিলাম, কিন্তু এটা কেন আসছে আমি এটা আসলে উপরে ঘাটাঘাটি করতে সাবমিট দেন গিয়ে। তো দেখি, বিজনেস, এটাতে ক্লিক করেন তো দেখি কি বলে। এই আচ্ছা, যে বিজনেস এগুলা। ডিটেলস টু রিসিভ, উপরে যান উপরে যান, টু রিসিভ ফান্ডস ফ্রম মার্কেট প্লেস। আচ্ছা, উপরটা সিলেক্ট করেন, নিচে যান, সিলেক্ট দ্য ক্যাটাগরি বেস ডিসক্রাইব ইউর বিজনেস লাইন, এই অ্যারোতে ক্লিক করেন, এই বক্স একটা ক্লিক করেন, নিচে যান, উপরে উপরে ভাই দেখেন আর্ট অ্যান্ড ডিজাইন আছে একটা, আর্ট অ্যান্ড ডিজাইন, হ্যাঁ এটা সিলেক্ট করেন। এরপর নিচেরটা নিচের বক্সে ক্লিক করেন, গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিজিটাল ডিজাইন সিলেক্ট করেন। তারপর নিচে যান, পেজ, বিজনেস স্টোর, পেজ, ওয়েবসাইট, এটা যদি আপনার না থাকে আপনি হচ্ছে দিয়ে দেন, যে দিস অ্যাডোস্টকের চেঞ্জ লিঙ্কটা রিকোয়ার্ড চাইলে বলছে। দিতে পারেন, কিন্তু এখানের মধ্যে একটা ওয়েবসাইট দেওয়া উচিত। আপনি আপনার ফেসবুক, ফেসবুক তো দিলে হবে না, আপনি ফাইবার অ্যাকাউন্ট থাকলেও ফাইবার একটা দেওয়া যেত। আচ্ছা। আচ্ছা, আপনি একটা কাজ করেন, www.fiverr.com দিয়ে দেন, FIVERR, হ্যাঁ fiverr.com দিয়ে দেন, নিচে যান, হু দ্য হোয়াটস ইউর কানেকশন টু ওয়েবসাইট প্রোভাইডেড, এরোতে ক্লিক করেন দেখি কি কি লিখে, আদার্স দিয়ে দেন, নিচে যান, ডিসক্রাইব ইউর কানেকশন ওয়েবসাইট প্রোভাইডেড, দরকার নাই, ডাজ ইউর বিজনেস হ্যাভ অ্যান অ্যাডিশনাল ওয়েবসাইট, নো দিয়ে দেন এখানে, এটা নো দেন, এটা আগে নো দেন, সমস্যা নেই। ওপেন ডিসক্রাইব ইউর ওয়েবসাইট, দিস ইজ এ মার্কেট প্লেস লিখে দেন, নিচে চলে যান, এখানে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, আপনি 100% বিজনেস অ্যাকাউন্টের জন্য কিছু একটা করছেন, অ্যাপ্লাই করছেন, এখন বিজনেসের ডিটেলস চাইতেছে। এখন ভাই এই প্যারা থেকে বের হবো কেমনে? কেমনে কি করতে হয়? এই ফর্মগুলো একটা একটা করে পড়ে পড়ে ফিল করেন, করে সাবমিট দেন। তো এইখানে যদি পেওনিয়ারের একটা আপডেট দিয়ে দেই, পেওনিয়ার তো আপনাদেরকে ভবিষ্যতে খুলতে হবে, পেওনিয়ারের মধ্যে হচ্ছে আপনি যদি $600 ইয়া না করেন সেই ক্ষেত্রে আপনার, সরি 600 বলে $6,000 যদি আপনি ট্রানজাকশন না করেন পার ইয়ার, তাহলে হচ্ছে আপনার $30 করে চার্জ কাটবে, যেটা আগে ছিল $2,000। আচ্ছা। আচ্ছা, এখানের মধ্যে ভাইয়া, এই যে আব্দুল বাকের ভাইয়া হচ্ছে আপনি ভিজুয়াল আইডেন্টিফিকেশন সাবমিট জি করছেন, এখন ভেরিফাই ইওর অ্যাড্রেসে সাবমিট করেন, জি ক্লিক করেন,
ভেরিফাই আচ্ছা, এখানে সাবমিটে ক্লিক করেন। অ্যাবাউট ইউর বিজনেসে যে আমি কি দিয়ে আসছি এখন, এটা আমার স্মরণ আসতেছে না, বুঝছেন, আমি এটা নিয়ে সমস্যা নেই, কনফিউশনে আপনি আছি। সাবমিটে যান না, প্রবলেম নেই, আপনার অ্যাড্রেস ঠিক থাকলেই হবে। আচ্ছা, এনআইডি আমি কার্ড অনুযায়ী অ্যাড্রেস দিচ্ছেন না, ওটা না, থাকলেই হবে। আমি দিছি পাসপোর্ট অনুযায়ী। তাহলে শো করছেন কি, পাসপোর্ট না এনআইডি কার্ড? পাসপোর্ট। হ্যাঁ, পাসপোর্ট শো করলে সমস্যা নাই। এবার নিচে আসেন, এই যে উপরে যে আপনার যে লক্ষ্মীপুরের যে ইয়াটা আছে, হুম অ্যাড্রেসটা হুম শো করতেছে, এই যে হুম। কালীবাজার রোড, আব্দুল হক হাফেজ সাহেবের বাড়ি, বিজয়, লক্ষ্মীপুর 3700 বাংলাদেশ। বিজয়নগর এগুলা কাইটা কাইটা এইভাবে আসলো কেন? আব্দুল হাফেজ আচ্ছা, সাহেবের যেইভাবে বাড়ি আসুক, আপনি বিজয়নগর। এই অ্যাড্রেসটি ইয়া করতে পারেন। আচ্ছা, আপনাদেরকে একটা ট্রিক বলে দেই। হুম। আপনাদের ওই যে কি বলে এটারে, সফটওয়্যার ডাউনলোডের একটা ড্রাইভ লিংক দিছিলাম, মনে আছে? জি জি ভাইয়া। ওইটার মধ্যে দেখবেন একটা ইলেকট্রিসিটি বিল নামে একটা পিডিএফ ফাইল আছে। জি জি জি, আছে। ওইটারে আপনারা ফটোশপে ওপেন করবেন, ওইখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার, ডেট জি। চেঞ্জ করবেন। চেঞ্জ আচ্ছা করে ওইটারে সেভ করবেন পিডিএফ এ সেভ করে ওইটারে সাবমিট করে দিবেন, কাহিনী শেষ। আচ্ছা এখন আচ্ছা। কথা আছে, জি। আপনার কত দিনের তারিখ দিতে হবে, কারণ ইস্যুর ডেট এন্ড হচ্ছে এক্সপায়ার ডেটের একটা মেয়াদ আছে। আচ্ছা। এক্সপায়ার ডেটটা ফ্যাক্ট না, এক্সপায়ার ডেট আপনি আজকের ডেট থেকে সামনের দিকে 2-3 দিন পরে বা সপ্তাহখানেক পরে দেন, প্রবলেম হুম নেই, হুম। কিন্তু ইস্যুর ডেটটা দিবেন হচ্ছে বিগত 1 মাসের মধ্যে। ওরা বলে জি। 3 মাসের মধ্যে, কিন্তু আপনি দিবেন হচ্ছে 1 মাসের এ- পুরনো ডেট, বা এক আচ্ছা মাসের মধ্যে ডেট, বা রিসেন্ট ডেট দিয়ে দেন। যে আচ্ছা মনে করেন 7 দিন আগে এই ইউটিলিটি বিলটা আপনার কাছে আসছে, এরকম কিছু একটা। আচ্ছা তাহলেই ওইটা অ্যাপ্রুভ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই ইলেকট্রিসিটি বিলটা আমার নামাইতে হবে, ওইটা বানাইতে হবে আর নামাইয়া। কি, ওইখানে ড্রাইভের হ্যাঁ, লিঙ্কে গেলে আপনি পাবেন, সমস্যা নেই। তো তাহলে কি ভাইদের ভাই, দেখি বসে এখানে বসে। এখানে আমি সার্ভিস আর ইউটিলিটি বিল সিলেক্ট দিয়ে তারপর আপলোড দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন এটাতে, যান সামনে যান, সমস্যা নেই। যতক্ষণ সাবমিট না করবেন ততক্ষণ প্রবলেম হবে না। এই যে এখানে আপলোডের অপশন আছে, পাসওয়ার্ড আচ্ছা প্রোটেক্টেড দেওয়া যাবে না, মডিফাইড দেওয়া যাবে না, হ্যান্ড রাইটেন দেওয়া যাবে না, সমস্যা নেই, এটা ডিজিটাল ফরম্যাটই আছে, প্রবলেম নেই, আপনি আচ্ছা যে আচ্ছা কোনো কিছু এডিট করতে পারবেন। আচ্ছা। আচ্ছা আর ঠিক আছে, আমার আমি কাছে তো স্মার্ট কার্ড এন্ড এনআইডি কার্ডেরও হচ্ছে এডিটেবল ফাইল আছে আর কি, বাংলাদেশের স্মার্ট কার্ড এনআইডি কার্ডের এডিটেবল ফাইল। ও, কত কিছু আচ্ছা লাগবে, সব বানাইতে পারবো, সমস্যা নেই। হ্যালো ভাই, জি। আচ্ছা ঠিক আছে ওই ভাই, আমি স্ক্রিনটা স্টপ এটা কি করে দিচ্ছি। পেনিয়ার, এটা কি সবার জন্য কম্পালসরি ভাই? হ্যাঁ, এটা সবার জন্য কম্পালসারি, যারা হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবে তাদের জন্য, আপওয়ার্কের জন্য, স্টক মার্কেট প্লেস গুলোর জন্য পিওনিয়ার বাধ্যতামূলক। আর আচ্ছা, আর আমি ভাইয়া আমি আমি যদি ভাই ওই আহ, এটা করি ভাই, ওই ভিসা কার্ডে যে এটা কি এসবগুলো কাজগুলো চলবে না? না, বাংলাদেশের ব্যাংকে ডাইরেক্ট টাকা ঢুকে শুধুমাত্র freelancer.com থেকে, আর কোনো প্ল্যাটফর্ম থেকে সরাসরি টাকা আসে না। আপনার পিওনিয়ার ঘুরে আনতে হবে, নাইলে স্ট্রাইপ, নাইলে স্ক্রিল, কোনো না কোনো কিছু একটা ঘুরে আপনার আনতে হবে। আচ্ছা ভাইয়া, আমি অ্যাডোব স্টকের সাথে শাটার স্টক তারপরে হচ্ছে ফ্রি পিক, এই দুইটা জায়গায় আমি অ্যাকাউন্ট খুলছি, দুইটা জায়গায় অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে। ফ্রিপিকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিয়ে লাভ নেই ভাই, ওখানে 150টা ফাইল ফার্স্ট টাইম আপলোড দিতে হবে, এন্ড আচ্ছা। ওটা ডাউনলোড হ্যাঁ। রেশিও দেখলে আপনি চিন্তা করবেন আমার সময় নষ্ট। আচ্ছা, আমি 4 সেন্ট খুলছি। 5 সেন্ট দেয় পার ডাউনলোডে। আর শাটার স্টকের ডাউনলোড রেশিওটা ভালো, জি। ডাউনলোডের যে প্রাইজিং অ্যামাউন্টটা ওটা ভালো ভালো দেয়। আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা শাটার স্টকে কিছু রুলস একটু অ্যাডব স্টক থেকে একটু অন্যরকম, ওখানে একটু আচ্ছা। দেখে নিবেন রুলসটা, বা ইউটিউব হুম, থেকে একটা ভিডিও দেখলেই আইডিয়া পাওয়া যাবেন। আর আচ্ছা আচ্ছা অ্যাডব স্টকের বিষয়টা হচ্ছে, অ্যাডব স্টকের মোটামুটি একটা ছোটখাটো কন্ট্রোল আমার হাতে আছে। সো ওইটা আচ্ছা আচ্ছা। হচ্ছে কি, একটা জি। ফিক্সড কিছু একটা আমরা আমরা সবাই একটা টিম করে অল্প অল্প প্রফিট নিতে পারবো প্রত্যেক মাসে, আহামরি বেশি পাবো না, কিন্তু এই অল্পটাই অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যেতে এই পারে এমন টুডে টু। হবে, হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, এই যে আপনি যে প্রিমিয়াম সফটওয়্যার নিছেন এবং আমাদের রিকমেন্ড করছেন, যার কারণে আপনি ক্রেডিট পাইছেন এবং সেটা নিয়ে যে কাজগুলো করতেছেন, তাই না? মানে আমাদেরকে এই যে সাপোর্টটা না দেওয়ার না 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 পরে। না না না, প্রিমিয়াম সফটওয়্যারের মধ্যে ভাইয়া অ্যাকচুয়ালি ক্রেডিট দেয় না, ক্রেডিটের অ্যাকাউন্টই আলাদা। আমি ক্রেডিট অ্যাকাউন্ট আলাদা নিছি, এন্ড বাংলাদেশে ক্রেডিট অ্যাকাউন্ট সর্বোচ্চ মনে হয় 1 জন বা 2 জন প্রোভাইড করে। ও আচ্ছা ক্রেডিট আচ্ছা, অ্যাকাউন্ট সচরাচর কেউ দিতে চায় না, কারণ এই ট্রিক তো সবাই জানে, তাই বুঝতে না? পারছি। কারণ ক্রেডিট অ্যাকাউন্ট নিতে গেলে ফার্স্টে আপনার ইউএসএ বেসড একটা কোম্পানি রেজিস্টার্ড থাকা লাগবে, আরো কি ব্লা যেন খরচ আছে, 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে নিতে হয়, টিম অ্যাকাউন্ট নিতে হয়। তো ক্রেডিট আচ্ছা অ্যাকাউন্টটা আমি রেন্টে নিছি। আর যেটা প্রিমিয়াম অ্যাকাউন্টের কথা বলছি, সেটা হচ্ছে আপনাদের কাজের ক্ষেত্রে হেল্প করবে, লাইক সফটওয়্যার ক্র্যাশ করতেছে না, তারপরে হচ্ছে আপনার চ্যাট জিপিটি, জেমিনি এগুলো থাকলে আপনার থিঙ্কিং এ বা রিসার্চে আপনার হেল্প হচ্ছে, এই জন্য মূলত আচ্ছা আর কি প্রিমিয়াম নিতে বলা।
যেমন আপনি হচ্ছে ধরেন সফটওয়্যার ইনস্টল করলেন, এরপরে ভাই আপনি খুঁজতেছেন, ইনস্টল হয় না, আপনাকে 7 দিনে একটা ওয়ার্নিং দিচ্ছে, বারবার আর কি প্রবলেম আচ্ছা ক্রিয়েট করতেছে। তো ওইটা প্রিমিয়াম নিয়ে নিলে আর করে না। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া। বলছি আপনার কি রাত্রে কি পাওয়া যাবে ভাই? হ্যাঁ, আমাকে রাতে নক দিয়েন। কটার দিকে রাতে ভাই? বলতে হচ্ছে 12টার দিকে নক দিয়েন একটা। হ্যাঁ, আমি 12টা, আমার তো এরকম 1টা পর্যন্ত ক্লাস হয় ভাই এখন, যেটা হচ্ছে 10:30 থেকে রাত 1টা পর্যন্ত প্রায় চলছে। এখন তারপরে আমি কি নক দেবো? হ্যাঁ, দিয়েন, সমস্যা নাই। ওই এটা ভাইয়া কোথায় দেবো আমার ভাই? আচ্ছা জি জি ভাইয়া। গুগল মিটে দেবো নাকি? আপনি আমাকে আগে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, দেন হচ্ছে কোথায় কি করা যায় এটা দেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। পিডিএফটাকে কিভাবে এডিট করব? ওটা কি ইমেজে কনভার্ট করতে হবে আমাকে? আপনি হচ্ছে ওইটাকে রাইট ক্লিক করবেন, ইমেজে না, ওইটাতে পিডিএফটাতে জি। রাইট ক্লিক করবেন, দাঁড়ান আমি বলি। রাইট ক্লিক করে আপনি হচ্ছে ওপেন উইথ ফটোশপ দিবেন, বা ফটোশপটা ওপেন করে ওপেন দিয়ে পিডিএফটা সিলেক্ট করে দিবেন, তারপর আচ্ছা আপনি ওটাকে এডিট করতে পারবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আবার ইলাস্ট্রেটরও চাইলে এটা ওপেন করতে পারেন, সমস্যা নাই, ইলাস্ট্রেটরও ওপেন হবে। আর ফটোশপে যদি আপনার টেক্সট লিখতে প্রবলেম হয়, টেক্সটের নামটা বলে দিই, টেক্সটের নাম হচ্ছে এরিয়েল। এটা সবার পিসিতেই এরিয়াল। ফ্রিতে ফ্রিতে ইনস্টল থাকে। টেক্সটের নাম এরিয়াল, আচ্ছা। হচ্ছে, ফন্টের নাম এরিয়াল। এরিয়েল, এরিয়াল, এন্ড হ্যাঁ। সাইজটা তো আপনি দেখে ছোট বড় করতে পারবেন। আর স্পট জি। হিলিং ব্রাশ টুলটা মনে হয় আপনাদেরকে দেখানো হয় নাই এখনো, হয়েছে কি? না না, হ্যাঁ, হয়েছে ব্রাশটা হয়েছে আমার মনে হয়েছে হয়। নাকি? না না না, হয়নি হয়নি, সরি, হয়নি। এটা একটা সমস্যা, না হইলে তো ভেজাল। একটু ইউটিউব থেকে হেল্প নিয়ে নিন, পিডিএফ কেমনি এডিট করবেন, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, আচ্ছা। তবে ইলাস্ট্রেটর ওপেন করলে সম্পূর্ণটা এডিটেবলই পাবেন, সমস্যা নেই। ঠিক আছে। পিওনিয়ার অ্যাকাউন্ট কি হয়েছে ভাইয়ার? ইওর অ্যাকাউন্ট ইজ লক, ট্রাই 30 মিনিট। আপনি কি পাসওয়ার্ড ভুল করছেন বা এমন কিছু করছেন? 30 মিনিট পর হচ্ছে আপনাকে লগ ইন করতে বলছে, আপাতত অ্যাকাউন্ট লক হয়ে আছে সামির ভাইয়া। 30 মিনিট পর আবার ট্রাই হ্যাঁ, করেন। পাথরটা ঢুকাইবে ভুল পাথর কেমন যেন নেয় দেয় ওয়েবটা থেকে। আপনি এক কাজ করেন, যদি পাসওয়ার্ড আপনার মনে না থাকে, আপনি ফরগট পাসওয়ার্ড দিন 30 মিনিট পরে, ওইটা বেটার হবে। না, পাসওয়ার্ডটা আমি সেভ দিয়ে রাখছিলাম, তো পাসওয়ার্ডটা তো ভুল হওয়ার কথা না। যদি অ্যাকাউন্ট মনে সাসপেন্ড করতে পারে, অ্যাকাউন্ট হয়তো বা প্রপার ভাবে অ্যাপ্রুভ হয় নাই, এটা হইতে পারে। অ্যাকাউন্টটা আমার এই আর কমপ্লিট কি। হয় না, বুঝছেন, আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না ওই যে আমার রিলেটেড, অর্থাৎ ওই যে কি বলে গ্রাফিক ডিজাইন, কিংবা একটু আগে যেটা কয়েকটা যে অপশন হুম। দেখালেন ওগুলো আসতেছিল না কোনোভাবেই। পরে আমি ওই পর্যন্ত করে রেখে দিছি যে পরবর্তী করবো, এখন ঢুকতে গেছি পরে লক দেখাচ্ছে। তাহলে অ্যাকাউন্ট এটা কমপ্লিটই হয় না, এটা এটা সাসপেন্ড হয়ে গেছে অলরেডি। আপনি ফরগট পাসওয়ার্ড দিয়ে একটু লগ ইন করে ট্রাই করতে পারেন। যদি ফরগট পাসওয়ার্ডে দেখেন যে আপনাকে কোনো তেমন ভাবে কিছু বলতেছে না, তাহলে বুঝে নিবেন যে আপনার অ্যাকাউন্ট খান সাসপেন্ড, নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর এইসব আচ্ছা, অ্যাকাউন্ট ভাই এক বসায় ক্রিয়েট করে সেট আপ করে দেন উঠা লাগে, যদি আপনি মাঝপথ থেকে উঠা যান, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড। না ওই সময় নিচ্ছিলাম না, কারণ ওদের সার্ভারে প্রবলেম ছিল, বারবার দিচ্ছি হচ্ছে না, এই জন্য আর কি আমি উঠে গেছিলাম। বুঝতে পারছি। ভাইয়া আপনি আবার একটু ইয়া করেন, ট্রাই করেন, 30 মিনিট যদি পরে ট্রাই আপনার করি না নাকি? হয় সেই ক্ষেত্রে আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। 30 মিনিট পরে ট্রাই করি নাকি? হ্যাঁ হ্যাঁ, 30 মিনিট পর ট্রাই করেন, ফরগট পাসওয়ার্ড দিয়ে ফার্স্টে ট্রাই করবেন। যেহেতু এখানে অ্যাকাউন্টের ইয়ার কথা বলতেছে, রিসেট পাসওয়ার্ড করতে বলতেছে, বা আপনার হয়তো পাসওয়ার্ডটা নেয় নাই, সেই ক্ষেত্রে আপনি ফরগট পাসওয়ার্ড দিয়ে দেন আবার নতুন করে সেট আপ করেন, দেখেন কি বলে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এই যে হ্যাঁ আমি আমার অ্যাকাউন্টে এই যে বিজনেস ইনফরমেশন যেগুলো বিজনেস ডিটেল করছে নিয়ে যেটা এটা সাবমিট করছে, এটা অ্যাকসেপ্ট করছে মনে হয়, সাবমিটেড লেখা আছে। এখন হচ্ছে অ্যাড্রেস প্রুফটা দিতে হবে। এখন হ্যাঁ, এইখানে আমি আমি প্ল্যান যেটা করছি যে ব্যাংকের স্টেটমেন্টে আমি অ্যাড্রেসটা ঠিকঠাক করে নিয়ে ওইটা প্রিন্ট করে দিব। ভাই এর বাইরে যদি আমরা কোনো চালাকি করতে চাই সেক্ষেত্রে কি মানে কোনো রিস্ক আছে? মানে ব্যাপার হচ্ছে যে ওইটা আমরা যদি ফটোশপে এডিট করে নিয়ে যদি ওইটা প্রিন্ট করে ওটা সাবমিট করি। এইটাতে কোনো চালাকি ওইভাবে করতে পারলে কোনো সমস্যা নাই। যেমন আমি হচ্ছে ইউটিলিটি বিল এডিট করে অনেক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছি, আচ্ছা কিন্তু ওইটা বোঝা যায় না। এখন আপনি যদি ওইভাবে করতে পারেন দেন ওকে। ভাই, এখন আমি ওই আমার অ্যাড্রেসের ভিতরে যেভাবে দিছি আর কি, এইটাতে হ্যাঁ ওই যে হাউস নাম্বার, হ্যাঁ, ভিলেজ, তারপর ওয়ার্ড নাম্বার, রোড নাম্বার, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট এইগুলো মেনশন করছি। বাট আমার হ্যাঁ, ইউটিলিটি বিলে এইগুলো যে স্টেট আছে, যেমন মানে আমার শুধুমাত্র ওই যে সমস্যা নেই, ওইটা প্রবলেম না ভাই, ওইটা প্রবলেম না, ওইটা ওটা অ্যাকসেপ্ট প্রবলেম না। করে নেবে। আপনার ওই লেখাগুলো যদি থাকে তাইলেই হবে, জি। হ্যাঁ, ওগুলা লেখাটা ঠিকঠাক ম্যাচ আছে, করলেই হবে। শুধুমাত্র বাড়ির নামটা নাই। হ্যাঁ, আমার বাড়ির যে ওইটা নামটা সমস্যা এই নাই, ওইটা সমস্যা বাকি নেই, আছে, ডিস্ট্রিক্ট, সাবজেক্ট, ডিস্ট্রিক্ট পোস্ট, এইগুলো সব ঠিকঠাক আছে। ওইটা সমস্যা নেই, ওইটা সমস্যা নেই ভাইয়া, ওইটা প্রবলেম তাহলে না।
ইউটিলিটি বিল দিয়ে যদি ওটা অ্যাকসেপ্ট বা ডিনাই করে, তাহলে সেক্ষেত্রে কি আবার চান্স দেবে আমাকে, মানে নতুন হ্যাঁ, কোনো দিবে দিবে, চান্স পাবেন। আর এরপরে যদি হচ্ছে ডিনাই করে তারপর আমাকে জানায়েন, আমি একটা না একটা ব্যবস্থা আপনাকে করে দিব না। আচ্ছা, তাহলে তো আমার বেশি ঝামেলা করা দরকার নেই, ইউটিলিটি বিলটা আমি আনতে বলছি, পাঠাই দিচ্ছে, তাহলে ওইটা হ্যাঁ স্ক্যান করে আমি সাবমিট করবো, তাই তো? এটা জাস্ট, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আমার সমস্যা নেই, ওইটা আমার নামেই আছে ইউটিলিটি বিলটা, তাহলে তো মনে হয় যে একটু পারা যাবে। সমস্যা নাই ভাইয়া, ইউটিলিটি বিলে যদি কোনো জায়গায় আটকান আমাকে জানায়েন, প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে এই ভাই। আর কি। ওকে, ঠিক তাহলে আমি আছে, ব্যাংক তাহলে অ্যাকাউন্টে আজকের পরে ক্লাস, গেলাম, আগে ইউটিলিটি বিল দিয়ে আমি ট্রাই করি। হ্যাঁ ট্রাই করেন, সমস্যা নেই। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, ওকে, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম।